আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অনেক কিছু জানবো ফ্রিল্যান্সিং সম্পর্কে। প্রথমে আমরা জানবো, আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো ফ্রিল্যান্সিং সম্পর্কে। আমরা কি কি জানবো সেটা আগে জেনে নিই। ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং কাজটি কি? ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব? ফ্রিল্যান্সিং কাজটি কাদের জন্য করা উচিত বা কাদের জন্য ফ্রিল্যান্সিং শেখা উচিত না? ফ্রিল্যান্সিং করতে গেলে ইংরেজিতে দক্ষতা কতটুকু থাকা প্রয়োজন? ইংরেজিতে যারা দক্ষ নয়, খুব কম লেভেলের দক্ষতা রয়েছে, তারা কি ফ্রিল্যান্সিং কাজ শিখতে পারবে কি পারবে না? যাদের ইংরেজিতে খুব কম লেভেলের দক্ষতা রয়েছে, তারা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবে বা কাজটি শিখবে? ফ্রিল্যান্সিং কোথা থেকে শিখবো? ফ্রিল্যান্সিং কাজ শেখা শুরু থেকে ভালো লেভেলে যাওয়া পর্যন্ত কি কি বাধা আসতে পারে? ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ইনভেস্টের কোনো বিষয় আছে কিনা? সর্বশেষ যেটি থাকছে, আমি যে এত কথা বললাম, আমি এগুলো জানলাম কোথা থেকে এবং আমি কি কাজ করি, আমরা আমার ফ্রিল্যান্সিং বিষয়ে কোনো আইডিয়া আছে কিনা? এসব প্রশ্নের উত্তর নিয়ে আজ আমি আপনাদের মাঝে এসেছি। শুরু থেকে আমরা শুরু করি। প্রথম বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং কি। আমরা এই বিষয়টি আগে জানি। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা। মুক্ত পেশা বলতে আমরা যেটা বুঝি, আমরা ঘরে বসে অনলাইনে কাজ করব। এখানে আমাদের শুধু মালিক থাকবে একজন। সে যেভাবে কাজ চাইবে আমরা সেভাবেই করে দিব। এখানে আরেকটি বিষয় হচ্ছে, আমরা চাইলেও আমাদের মনে হচ্ছে যে আমরা সেই কাজটি করব না, তাহলে আমরা সেটি করব না। ফ্রিল্যান্সিং সেক্টরটা এমন একটি সেক্টর, আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন এবং আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন না। সবকিছু আপনার উপরে নির্ভর করবে। সহজ ভাষায় বলতে গেলে ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা। আপনি যেখানে ইচ্ছে সেখানে থেকে শুধু নেট কানেকশন, পিসি বা ল্যাপটপ দিয়ে ফ্রিল্যান্সিং কাজ করতে পারেন। এখন আমরা মূল কথায় আসি। ফ্রিল্যান্সিং কাজটি কি? সহজ ভাষায় বলতে গেলে ফ্রিল্যান্সিং কাজটি হচ্ছে অনলাইন ভিত্তিক কাজ। অফলাইনও আছে, তবে সেটি অফিসে গিয়ে করতে হয়। এখন আমরা জানি ফ্রিল্যান্সিং কাজ কি, আমরা কিভাবে ফ্রিল্যান্সিং কাজটি করব এবং আমরা কাজগুলো কোথা থেকে পাবো, কিভাবে কাজ খুঁজে নেব, এগুলো বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করি। ফ্রিল্যান্সিং কাজটি হচ্ছে, সেটা তো আমরা জানলাম। এখন আমরা জানবো ফ্রিল্যান্সিং কাজটি কি। ফ্রিল্যান্সিং কাজ অনেক রকম হতে পারে। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপার, ভিডিও এডিটিং, অনেক ধরনের কাজ রয়েছে ফ্রিল্যান্সিং সেক্টরে। তো আমরা সহজ ভাষায় একটি কাজের কথা বলি, যেমন গুগল অ্যাডস ক্যাম্পেইন অথবা ফেসবুক অ্যাডস অথবা ফেসবুক মার্কেটিং। যেমন আমরা একটি কথা বলি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং এর
কাজের একটি অংশ। এর ভিতরে যেমন গুগল অ্যাডস, যেহেতু আপনারা নতুন সেই ক্ষেত্রে এই কাজগুলো আপনারা নাম অনেকেই শুনেছেন, আবার অনেকেই শুনেন নাই। আমি আপনাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে ফ্রিল্যান্সিং কাজ কি কি সবগুলো আপনাদের দেখাবো। ফ্রিল্যান্সিং সেক্টরে কি কি কাজ আছে সেই লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা বলি ফ্রিল্যান্সিং কাজ কি। যেমন আমি কিছুক্ষণ আগে বললাম, ডিজিটাল মার্কেটিং একটি অংশ ফ্রিল্যান্সিং কাজের। আবার এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে অনেক কাজ রয়েছে। তার ভিতরে একটি কাজ হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইন বা গুগল অ্যাডস। এখন আপনারা ভাবতে পারেন এই কাজগুলো আমরা কোথা থেকে, মানে মূল কথা হচ্ছে এই কাজগুলো আমরা শিখলে আমরা ক্লায়েন্ট কোথায় পাবো, আমরা অর্থ উপার্জন কিভাবে করব, এই প্রশ্নটা আপনাদের মনে জাগতে পারে। সেজন্য আমি আরো সহজ করে বলছি, ফ্রিল্যান্সিং কাজ করার দুটি মাধ্যম আছে। এটি হচ্ছে অফলাইন, আরেকটি হচ্ছে অনলাইন। এখন অফলাইনের কথা বলি, যেমন আপনি গুগল অ্যাডস এর সার্ভিসটা ভালো লেভেলের শিখে ফেলেছেন, বা ভিডিও এডিটিং এর কাজ আপনি ভালো লেভেলের শিখে ফেলেছেন। সেক্ষেত্রে আপনি যদি অফলাইনে কাজ করতে যান, আপনাকে প্রথমে যেতে হবে বিভিন্ন কোম্পানিতে, সার্কুলার দেয় বা তারা ফেসবুকে বিভিন্ন গ্রুপে নিয়োগ দিয়ে থাকে যে তাদের একজন গুগল অ্যাডস এক্সপার্ট প্রয়োজন, অথবা ভিডিও এডিটিং যারা ভালো জানে তাদের প্রয়োজন। সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন বা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারপর সেখানে তারা আপনাকে কাজ দিবে, সেগুলো আপনাকে করতে হবে। এখানে আপনি যেমন ফেসবুক অ্যাডস নিয়ে অফলাইনে কাজ করতে গেলেন, সেখানে আপনার বস রয়েছে, তারও আরেকটি ক্লায়েন্ট রয়েছে। সেই ক্লায়েন্ট সেই কোম্পানিকে কাজ দিচ্ছে, সেই কোম্পানির ম্যানেজার বা ওনার আপনাকে দিয়ে কাজটি করিয়ে নিবে। এখানে থার্ড পার্সন, ফোর পার্সন থাকতে পারে, সর্বশেষ আপনাকে দিয়ে কাজটি করিয়ে নিবে। এটি হচ্ছে অফলাইনের বিষয়। আর অনলাইনের বিষয় হচ্ছে এখানে শুধু ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন দুইজন থাকবে। ফার্স্ট পার্সন হচ্ছে আপনার ক্লায়েন্ট, সেকেন্ড পার্সন হচ্ছেন আপনি। এখন আপনি গুগল অ্যাডস কাজটি সম্পূর্ণভাবে শিখে ফেলেছেন, কিন্তু এই কাজটি আপনি অনলাইনে করতে চান, সেগুলো কিভাবে পাবেন? মানে আপনি কাজটি সঠিকভাবে শিখেছেন, একদম প্রো লেভেলের, সেই ক্ষেত্রে আপনি কাজটি কোথা থেকে পাবেন বা কে আপনাকে কাজ দিবে? সেই ক্ষেত্রে দুটি বিষয় রয়েছে। একটি হচ্ছে মার্কেট প্লেস, আরেকটি হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। এখন আপনারা ভাবতে পারেন মার্কেট প্লেস আবার কি, আউট অফ মার্কেট প্লেস আবার কি। মানে যারা নতুন ফ্রিল্যান্সার বা যারা শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি। আর যারা ইতিমধ্যে ফ্রিল্যান্সিং বিষয়ে জানেন তাদের জন্য এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই। আর আপনি যদি মনে হয় যে কিছু প্রয়োজন থাকতে পারে তাহলে আপনারা দেখতে পারেন। আমরা বলতেছিলাম মার্কেট প্লেস কি আর আউট অফ মার্কেট প্লেসটা কি।
কাজ করার জন্য, ফ্রিল্যান্সিং কাজ করার জন্য। মার্কেট প্লেস হচ্ছে যেখানে আপনার একটি দোকানের মতো থাকবে। যেমন বাজারে যখন যান তখন দেখেন অনেকগুলো মুদি দোকান বা যে কোনো দোকান ভাবতে পারেন, সেখানে সেলার হচ্ছে সেই দোকানের মালিক, যারা দোকান দিয়ে বসে বসে থাকে। আর আপনি বাজারে যান বাজার করতে, আপনি হচ্ছেন বায়ার বা ক্লায়েন্ট। তেমনি মার্কেট প্লেসে যখন আপনি ক্লায়েন্ট খুঁজবেন, সেই ক্ষেত্রে আপনাকে কোনো ক্লায়েন্ট খুঁজতে হবে। মার্কেট প্লেসে আপনার বাজারের মতোই একটি দোকান থাকবে, সেখানে শুধু আপনি বসে থাকবেন আর ক্লায়েন্টরা এসে আপনাকে কাজ দিয়ে যাবে। এটি হচ্ছে মার্কেট প্লেস। আমরা আরেকটি উদাহরণ দিয়ে দেখাতে পারি, যেমন ফাইবার, কেওয়ার্ক, আপওয়ার্ক, এমন অনেক মার্কেট প্লেস রয়েছে, অনেক। এখন বর্তমানে যেগুলা মানুষ বেশি পপুলার, মানুষ চিনে বেশি, তার ভিতরে একটি রয়েছে ফাইবার মার্কেট প্লেস, আরেকটি আপওয়ার্ক। এখন বর্তমানে বেশিরভাগ মানুষ ফাইবার, আপওয়ার্কে কাজ করে। আরো অন্যান্য মার্কেট প্লেস আছে, ওগুলাতেও কাজ করে, কিন্তু সবচেয়ে জনপ্রিয় মার্কেট প্লেস হচ্ছে ফাইবার আর আপওয়ার্ক। আমি মার্কেট প্লেস নিয়েও আরেকটি ভিডিও আনবো, আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে পেয়ে যাবেন। এখন মার্কেট প্লেস নিয়ে আরেকটি কথা বলি, যেমন ফাইবার। আমরা যদি ফাইবারে যাই, সেই ক্ষেত্রে এটি হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। এটি হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। প্রথমে, যেমন আপনি যখন বাজারে যাবেন, যাওয়ার পর দেখবেন যে ওখানে একটি দোকান রয়েছে, সেখানে একজন দোকানদার বসে আছে। তেমনি এই ফাইবার মার্কেট প্লেসে আপনাকে একটি দোকানের মতো তৈরি করতে হবে, যেমন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যেমন ধরেন এখানে জয়েন বা সাইন ইন, এখানে ক্লিক করলেই আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েটে নিয়ে যাবে। আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেমন আমি দেখাই। যেহেতু গুগল অ্যাডস এর কথা বলেছি, সেটি লিখে সার্চ দিই, যে গুগল অ্যাডস। আমরা এটিতে গেলাম, এখানে আমরা দেখতে পেলাম ইভান, তারপর আরো অনেক প্রোফাইল রয়েছে। এরা হচ্ছে বাজারের ভিতরে একটি দোকান দিয়েছে। যেমন আমরা ইভানে ক্লিক করি, সে একজন সেলার। ইভান হচ্ছে একজন সেলার বা ডিজিটাল বি, সে একজন সেলার। আর এই প্ল্যাটফর্মটি হচ্ছে একটি বাজার, মার্কেট প্লেস। এখানে এই গুগল এডস এর জন্য 22,000 দোকান রয়েছে, 22,000 সেলার এখানে দোকান খুলেছে এই মার্কেট প্লেসে। 22,000 মানুষ দোকান দিয়েছে এখানে। এখন আপনি ভাবতে পারেন যে এতগুলা মানুষের ভিতরে কিভাবে আমরা নতুন কিভাবে কাজ করব, সেটিও আপনাদের বলবো আমি। এখন আমরা যেটি আলোচনা করতেছিলাম,
ফ্রিল্যান্সিং কাজ কি, কিভাবে কাজ করব? মার্কেট প্লেস নিয়ে আমরা কথা বলতেছিলাম। মার্কেট প্লেসের ভিতরে রয়েছে জনপ্রিয় মার্কেট প্লেস ফাইবার। এখন ফাইবারের ভিতরে হাজার হাজার সেলার রয়েছে, তারা দোকান দিয়ে বসে রয়েছে। এখন এখানে আমরা যেহেতু ক্লিক করেছি, আমরা দেখব ইভান একজন লেভেল 2 সেলার। আপনারা হয়তো এই নামটি প্রথম শুনলেন, লেভেল 2। এখানে যেমন বাজারে গেলে আপনি অনেক দেখতে পারেন উন্নত মানের দোকান, আবার বেশি উন্নত মানের দোকান, আবার একদম কম উন্নত মানের দোকান। যেমন দেখতে পারেন 2 তলা মানে দোকান রয়েছে, ওপরেও শোরুম মানে নিচেও শোরুম, সেখানে শুধু ভিআইপি লোকজন কেনাকাটা। আবার আরেকটি দোকান রয়েছে টিন সেট ঘর একটা দোকান রয়েছে বাজারে। আবার দেখতে পাবেন যে হাফ বিল্ডিং, ওপরে ছাদ করে নেই কিন্তু বিল্ডিং করা। তেমনি সেলারদের ভিতরে রয়েছে নিউ সেলার, লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার, টপ রেটেড সেলার। এখন কারা নিউ সেলার? যারা এই বাজারে বা এই মার্কেট প্লেসে নতুন অ্যাকাউন্ট তৈরি করেছে, তাদেরকে নিউ সেলার বলা হয়। আর লেভেল 1 সেলারকে কাদের বলা হয়? যেমন আমরা এই দোকানটি দেখতে পেয়েছি, সে লেভেল 1 সেলার, পাকিস্তানি একজন মানুষ। সে এখানে দেওয়ার পর, দোকান তৈরি করার পর নতুন নতুন 3টি ইউনিক ক্লায়েন্ট পেয়েছে এবং সে $400 ইনকাম করেছে দোকান থেকে। মানে সে নতুন দোকান দিয়ে 3টা নতুন কাস্টমার পেল এবং তার মোট ইনকাম হলো আপনার $400। তাকে এই বাজার থেকে বা এই মার্কেট প্লেস তার নাম দিয়েছে লেভেল 1 সেলার। তেমনি আরো ইনকাম বেশি হলে তার একটি পর্যাপ্ত নাম রয়েছে লেভেল 2 সেলার, যেমন এই যে এখানে। আবার টপ রেটেড, এই মার্কেট প্লেসের আরেকটি নিয়ম রয়েছে, সেই নিয়ম পর্যন্ত যে যেতে পারবে তাকে টপ রেটেড সেলার দিয়ে দিবে এই মার্কেট প্লেস থেকে। তখন আরেকটি বিষয় এখানে, তখন যারা লেভেল 1 সেলার, 2 সেলার, টপ রেটেড দেখেন, গুগল আর্টস লিখে যখন সার্চ দিলাম তখন তাদেরকে আগে দেখাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই যারা লেভেল 2 সেলার, 1 সেলার, টপ রেটেড, তাদেরকেই বেশিরভাগ ক্ষেত্রে আগে দেখাবে। আর মাঝে মাঝে এমন হয় যে যারা নিউ সেলার তাদেরকেও ফাইবার দেখায়, এমনও হয়। দেখেন এখানে কতগুলো চ্যাট রয়েছে, 10 পর্যন্ত যাওয়া যায়। আমরা একটু 10-এ ক্লিক করি। দেখেন এখানে যে এ হচ্ছে নিউ সেলার, আবার এ একটা কাজ করেছে, আবার এ দেখেন অনেকগুলো কাজ করেছে। লেভেল 1 সেলার, 10 নম্বরেও লেভেল 1 সেলার পেলাম এবং নিউ সেলার পেলাম, মানে যারা নতুন দোকান দিয়েছে তাদেরকেও পেলাম। এখন আমরা দেখব এই মার্কেট প্লেসে ক্লায়েন্ট কিভাবে আমাদের কাজ দিবে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখানে ইভানেতে যাই, এর দোকানে 4টি প্রোডাক্ট রয়েছে। যেমন বাংলা ভাষায় বলতে গেলে 4 ধরনের মাল রয়েছে এর দোকানে। এর ভিতরে আছে গুগল অ্যাডস, তার ভিতরে আছে ফেসবুক অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং,
বিভিন্ন এআই এর মাধ্যমে এসইও করবে, এসইও সার্ভিস প্রোভাইড করে। এই 4 ধরনের প্রোডাক্ট রয়েছে, যেগুলো এই ফাইবার মার্কেটপ্লেসের নাম দিয়েছে এগুলোকে গিগ। সে এই 4টি গিগ দিয়েছে। এখন ক্লায়েন্ট ফাইবারে এসে সার্চ করবে গুগলের অ্যাডস লিখে বা গুগলের ক্যাম্পেইন লিখে সার্চ করতে পারে, বিভিন্ন নাম লিখে সার্চ করতে পারে। যেমন আপনি যখন বাজারে বাজার করতে যাবেন, অবশ্যই আপনার সেটি জানা আছে যে কি কি বাজার থেকে কিনতে হবে, বা অবশ্যই বাড়ি থেকে আপনাকে বলে দিবে যে বাজার থেকে এটি এটি কিনে আনো। যেমন লাউ বা আলু, শসা, এগুলা কিনতে পারেন বাজারে গিয়ে। তেমনি এই মার্কেট প্লেসে বিভিন্ন রকমের কাজ রয়েছে, যেমন গুগল অ্যাডস নিয়ে ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন, অনেক ধরনের কাজ রয়েছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনি যেমন বাজারে গিয়ে যে কোনো একটি দোকানে যান, যে কোনো একটি নির্দিষ্ট দোকানে যান, যেটি আপনার পরিচিত বা যে যে দোকানে আপনার সাথে কেনাকাটা নিয়ে ভালো সম্পর্ক থাকে, বা যেখানে গেলে আপনি কম পান, বা যেখানে নতুন দোকান দিয়েছে আগ্রহ করে সেখানেও যান। তেমনি এই মার্কেট প্লেসে এই গুগল অ্যাডস লিখে যখন একটা বায়ার বা ক্লায়েন্ট সার্চ করবে, সে অসংখ্য দোকান খুঁজে পাবে এখানে। যেমন এখানে দেখতে পাচ্ছেন লেভেল 1 সেলার, 2 সেলার, নিউ সেলার রয়েছে। যেমনি আমরা যখন বাজারে যাই, আমরা দেখতে পাই একই রকমের মাছ, একটি ভালো আর একটি মন্দ, দাম কম বেশি। কিন্তু আপনার কাছে এখন বাজেট রয়েছে। ধরেন আপনি একটি মাছ কিনতে যাবেন, ধরেন একটা পাঙ্গাস মাছ বা রূপচাঁদা মাছ নিয়ে একটা উদাহরণ দেই। ধরেন আপনার কাছে মানে টাকা রয়েছে 1,000 টাকা। এখন এক দোকানে দেখলেন রূপচাঁদা মাছের দাম 1,000 টাকা কেজি, আবার অন্য দোকানে দেখলেন সেম মাছ 500 টাকা কেজি। এখন ধরেন আপনার কাছে টাকা আছে 500, কিন্তু আপনাকে রূপচাঁদা মাছ কিনতে হবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? অবশ্যই যেটি 500 টাকা দাম সেটি কিনবেন, কারণ আপনার তো সামর্থ্য নেই 1,000 টাকা দিয়ে মাছ কেনার। তেমনি অনেক ক্লায়েন্ট আসবে তাদের টাকা খুব কম, মানে কম টাকা দিয়ে যারা কাজ করাতে চায়। আবার অনেক ক্লায়েন্ট আসবেন, ওদের অনেক বড় কোম্পানি, 1,000, 2,000 ডলার, $500 টাকা দিয়ে একটা সেলারকে হায়ার করা তাদের কাছে কোনো বিষয় না। এটা শুধু আমি ফাইবার না, যেমন এখানে আমি দেখিয়েছি আরো অনেক মার্কেট প্লেস রয়েছে। সব মার্কেট প্লেসের একই অবস্থা, মানে এখানে যে উদাহরণগুলো দিচ্ছি একই অবস্থা। আর আপওয়ার্ক নামে একটি মার্কেট প্লেস রয়েছে, যেখানে আপনি ক্লায়েন্ট খুঁজে নিতে পারেন বা ক্লায়েন্ট আপনাকে খুঁজে নিতে পারেন। ওই বিষয়ে আমরা পরে আলোচনা করব। এখন আমরা যেটি আলোচনা করতেছি, কম টাকার ক্লায়েন্টও এই বাজারে আসতে পারে, বেশি টাকার ক্লায়েন্টও এই বাজারে আসতে পারে। যেমন একটি বাজারে এলাকার চেয়ারম্যানও যায়, আবার এলাকার যে সাধারণ জনগণ তারাও যায়। সেই ক্ষেত্রে এই মার্কেট প্লেসে অনেক বড় লোক ক্লায়েন্ট আসবে, আবার অনেক ছোট লোক ক্লায়েন্টও আসবে যাদের বাজেট খুবই কম থাকে। যেমন যারা বড় লোক ক্লায়েন্ট, তারা সরাসরি আসবে কারণ তাদের টাকা বেশি।
গুগল অ্যাডস লিখে সার্চ দিল, তাদের গুগল অ্যাডস এর প্রয়োজন। এখন গুগল অ্যাডস কাদের প্রয়োজন হতে পারে? ধরেন যাদের একটা দোকান রয়েছে অনলাইনে অথবা অফলাইনে, তারা অনলাইনের মাধ্যমে তাদের দোকানের প্রোডাক্ট সেল করতে চায়, কিন্তু সে তো পারবে না। আবার সে পারবেও, কিন্তু তার সময় নাই। সেই ক্ষেত্রে আপনি এই সার্ভিস গুলা দিয়ে থাকেন এই মার্কেট প্লেস, মানে এই বাজারে। সেই ক্ষেত্রে ক্লায়েন্টরা আপনাকে হায়ার করতে আসবে তার কাজটি করে দেওয়ার জন্য। যেমন তাদের একটা প্রোডাক্ট বিক্রি করে দিতে হবে, অথবা তারা একটা গাড়ি বিক্রি করতে চায় একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে, অথবা ভিডিও এডিটিং করতে হবে। অনেকেরই বাজেট বেশি থাকে, অনেকেরই বাজেট কম থাকে। সেই ক্ষেত্রে যাদের বেশি বাজেট থাকে তারা বেশিরভাগ লেভেল 1 সেলার, 2 সেলার, টপ রেটেড, সরাসরি এদেরকে নক করে। তারা একসাথে 2-3 জনকে নক করে বা একজনকে নক করে, তাদের সাথে কথা বলে দেখে কে ভালোভাবে তাকে বোঝাইতে পারবে। দেখেন এখানে এই ইভানের একটা গিগে যখন আমরা ক্লিক করব, ধরেন আপনি ক্লায়েন্ট এখানে ক্লিক করলেন, এখানে বেসিকে দেওয়া আছে $80, স্ট্যান্ডার্ডে দেওয়া আছে 180, প্রিমিয়ামে দেওয়া আছে 350। এখন ধরেন ক্লায়েন্টের বাজেট মানে বেশি, সে $500 দিয়েও কাজ করাতে রাজি আছে। তারা এরকম বড় বড় সেলার যারা লেভেল 1 সেলার, 2 সেলার, তাদেরকে সরাসরি নক করে বা তাদের সরাসরি এসে এখানে কিনে ফেলে তাদের প্যাকেজ গুলা, বা এখানে কাস্টম অফার পাঠায়। আচ্ছা, আমরা যেহেতু নতুন, কাস্টম অফার এগুলা আপনার জানা হবো, শুধু আমরা সংক্ষিপ্ত ভাবে জেনে নিই। এখানে ক্লায়েন্টরা আসে যারা যারা লেভেল 1 সেলার, 2 সেলার, এদেরকে যারা বেশি টাকা রয়েছে, বেশি টাকা ইনভেস্ট করতে পারবে, যাদের সামর্থ্য বেশি, তারা এমন সেলারকে হায়ার করে, এমন সেলারদের কাছ থেকে সার্ভিস ক্রয় করে। আর যখন দেখবেন যে একটা ক্লায়েন্টের মাত্র $10 অথবা $20 লাগবে, মানে তাতে $20 দিয়ে সেলারকে হায়ার করবে, তারা কখনোই এই টপ রেটেড বা লেভেল 1 সেলারদের হায়ার করবে না। তারা নিজ দিকে এভাবে আসতে থাকবে। আস্তে আস্তে তারা এমন হতে পারে 10 নম্বর পেজে ক্লিক করতে পারে। আবার এরকম ভাবে নিচে আসবে, এই যে যেমন বলেছিলাম, $15 থেকে $20 দিয়ে মানে কাজ করিয়ে নিবে। যেমন এই লেভেল 1 সেলার, দেখি এর একটা গিগ দেখি। এখানে বেসিকে $10, স্ট্যান্ডার্ডে 35, প্রিমিয়ামে 115। এই মার্কেট প্লেসে অনেক অনেক সেলারকে দেখবেন যারা প্রিমিয়ামে $10 বা $20, $50 দিয়ে কাজ করে। যেমন এই লেভেল 1 সেলার, এই যে আপনারা দেখেন $50, $100 এইভাবে মানে কাজ করেছে। এখন ক্লায়েন্ট যেহেতু তার কাছে বাজেট খুবই কম, তারা নিউ সেলারদের টার্গেট করে। যেমন নিউ সেলার, একদম নিউ সেলার, এই যে এখানে আবার ফিল্টার করা যায়, এখান থেকে ফিল্টার করা যায়। এই যে দেখেন, সেলার ডিটেলসে গেলে টপ রেটেড, লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার, নিউ সেলার। দেখেন নিউ সেলারের দোকান রয়েছে এই বাজারে 8,600।
এখানে ক্লিক করে তারপর অ্যাপ্লাই দেয়। ধরে যে ক্লায়েন্টের বাজেট কম, বা $100 হতে পারে, $50 হতে পারে। তারপর এখানে ধরেন ক্লায়েন্টের বাজেট হলো $50। $50 বাজেট তারা এইভাবে ফিল্টার করবে। এখন এই $50 ভিতরে মানে 500 টাকা দিয়ে রুই মাছ কে কে বিক্রি করে তাদের দোকানগুলো এখানে মানে দেখাবে। যেমন $50 দিয়ে এই কাজ মানে কাজ করে দেয়, এ আবার $5 থেকে শুরু করে। এইভাবে ক্লায়েন্টদের যেটি ভালো লাগবে তার ভিতরে যায়। যেমন ধরি এই $50 দিয়ে কাজ করে, এই $50 বেসিক, প্রিমিয়াম হয়তো বেশি থাকবে। তখন নিউ সেলারদের টার্গেট করে তাদের সাথে কমিউনিকেশন করে $10 কাজ করে নেয় অথবা $50 কাজ করিয়ে নেয়। এটি হচ্ছে মার্কেট প্লেস। এমন অসংখ্য মার্কেট প্লেস রয়েছে যেখানে আপনি এইভাবে গিগ বা দোকান তৈরি করে আপনি সেখানে আপনার সার্ভিস সেল করতে পারেন। এখানে আপনাকে কোনো ক্লায়েন্ট খুঁজতে হবে না, ক্লায়েন্টই আপনাকে এসে খুঁজে কাজ দেবে। এখন আপনি ভাবতে পারেন আপনি তো নতুন, সেই ক্ষেত্রে এখানে অনেকেই কাজ করছে, ক্লায়েন্ট তো ওদেরই কাজ নেই। কিন্তু না, ক্লায়েন্টের যে ক্লায়েন্ট গুলোর বাজেট খুবই কম থাকে তারা নতুন সেলারকে হায়ার করে। আর ফাইবার বা মার্কেট প্লেসের অ্যালগোরিদম হচ্ছে এক এক সময় নতুন সেলারকে সামনে আনে, আবার অন্য সময় যারা টপ রেটেড তাদেরকে পিছিয়ে নিয়ে যায়। যেমন ধরেন এখানে হচ্ছে আমরা যদি দেখি, এখানে আমরা 1 নম্বর পেজে রয়েছি। এখন আমরা 10 নম্বর পেজে যাই। এখানেও দেখবেন যে টপ রেটেড বা নিউ সেলার, তারপর লেভেল 1 সেলার থাকতে পারে 10 নম্বর পেজে। এটা ফাইবার অ্যালগোরিদম, গিগ এসইও অথবা ভালো গিগ টাইটেল ডেসক্রিপশন এসইও ফ্রেন্ডলি এর উপর ভিত্তি করে সামনে পিছিয়ে করে থাকে। গিগ কিভাবে এসইও করতে হবে, এসইও কি, এগুলো নিয়ে আমি ভিডিও বানাবো, সমস্যা নেই। এখন আমরা মার্কেট প্লেস নিয়ে আলোচনা করি। এটি হচ্ছে মার্কেট প্লেস। এখানে আপনারা কাজ শেখার পর এখানে গিগ দিয়ে বা দোকান তৈরি করে আপনাদের সার্ভিস সেল করতে পারবেন। এখানে আপনাদের কোনো ক্লায়েন্ট খুঁজতে হবে না, ক্লায়েন্ট নিজে আপনাকে খুঁজে নিবে, আপনি শুধু অ্যাক্টিভ থাকবেন। ক্লায়েন্ট নক করবে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে ক্লায়েন্টের কাজ করে দিবেন। এখন যদি আমরা আসি আপওয়ার্ক, আপওয়ার্কও এমনই, কিন্তু আপওয়ার্কে একটি সিস্টেম রয়েছে। বিভিন্ন ক্লায়েন্ট তারা জব পোস্ট করে তাদের কাজগুলো অনলাইনে পোস্ট করে এই মার্কেট প্লেসের মাধ্যমে, আপওয়ার্ক মার্কেট প্লেসের মাধ্যমে। আপনি সেখান থেকে আবেদন করে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে কাজ নিতে পারেন, অথবা এই ফাইবারের মতোই ক্লায়েন্ট আপনাকে এসে কাজ দিয়ে যাবে। মার্কেট প্লেস নিয়ে আমাদের মনে হয় মোটামুটি একটা ধারণা চলে আসার কথা। এখন আমরা আসি হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। আউট অফ মার্কেট প্লেস হচ্ছে বাজারের বাইরে। এতক্ষণ তো আপনারা দেখলেন যে মার্কেট প্লেস হচ্ছে একটি বাজার, যেমন প্রতিটা এলাকায় একটা করে বাজার রয়েছে, সেই বাজারে অনেক দোকান রয়েছে, তারা দোকানের ভিতরে বসে থেকে পণ্য বিক্রি করে। এখন আউট অফ মার্কেট প্লেস হচ্ছে বাজারের বাইরে। যেমন আপনি যখন রূপচাঁদা মাছ বাজারে কিনতে গেলেন, তখন আপনি একজন
ক্লায়েন্ট হলেন, যে দোকান দিয়েছে সে একজন সেলার হবে। তেমনি এই রূপচাঁদা মাছ আবার দেখবেন ভ্যান গাড়ি অথবা বিভিন্ন মাধ্যমে গ্রামে বা এলাকার ভিতরে বিক্রি করতে আসে। সেখানে সেলার, যে মাছ বিক্রি করে সে হচ্ছে সেলার। সে আপনার বাড়ি বাড়ি এসে আপনার কাছ থেকে মাছ বিক্রি করে যাবে। আর আপনি হলেন ক্লায়েন্ট, যে বাড়িতে থেকে মাছ কিনতে পারছেন। সেখানে 500 টাকার মাছ হতে পারে, 1000 টাকার মাছ হতে পারে। তবে আউট অফ মার্কেট প্লেস আমরা যেটি বুঝলাম, সেলারদের ক্লায়েন্টের কাছে যেতে হয়, ক্লায়েন্টদের সেলারদের কাছে আসতে হয় না। আউট অফ মার্কেট প্লেস যেমন ইউটিউব ভিডিও এসইও একটা সার্ভিস রয়েছে, এটি ডিজিটাল মার্কেটিং এর ভিতরে বা ফ্রিল্যান্সিং সেক্টরে একটি কাজ, ইউটিউব ভিডিও এসইও। এখন আপনি একজন সেলার, কিভাবে একজন ক্লায়েন্টের কাছে আপনি তার বাড়ি গিয়ে আপনার স্কিলটা বা আপনার পরিষেবাটা বিক্রি করবেন। যেমন এটি একটা ইউটিউব। আমরা জানি আমরা জানি আমাদের সার্ভিস ভিন্ন ভিন্ন হতে পারে। সেক্ষেত্রে ধরেন ভিডিও এডিটিং। এখন ভিডিও এডিটিং নিয়ে আপনি একটি কাজ শিখলেন, মার্কেট প্লেসেও আপনার একটি দোকান রয়েছে, কিন্তু সেটা দিয়ে তো হচ্ছে না। নতুন অবস্থায় মার্কেট প্লেসে দোকান, নতুন নতুন দোকান পরিচিত লাভ না করলে কেমনে আপনার দোকান থেকে কিনবে মানুষ? তেমনি মার্কেট প্লেসে যখন একটা দোকান দিয়ে ফেলবেন, তখন এর পাশাপাশি আপনার কিছু পরিচিত অথবা এলাকা ভিত্তিক কিছু কাস্টমার প্রয়োজন। যেমন ইউএস এর কাস্টমার ভাবেন আপনার, আপনি ভিডিও এডিটিং এর কাজ জানেন। যেমন আপনি ধরেন আপনার আউট অফ মার্কেট প্লেস যেটি, সেখানে ধরেন আপনি ইউটিউব, ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম, টুইটার, অনেক মাধ্যম আছে। এই মাধ্যমগুলো দিয়ে আপনি আউট অফ মার্কেট প্লেস, এই মাধ্যমগুলোকে বলা হয়। এই মাধ্যমগুলোর মাধ্যমে আপনি আপনার নির্দিষ্ট ক্লায়েন্ট অথবা বায়ারদের কাছে পৌঁছে আপনার সার্ভিস সেল করবেন। যেমন কিছুক্ষণ আগে আমরা জেনেছি, একজন সেলার সে দোকানে না বিক্রি করে বাড়ি বাড়ি ভ্যানে করে এসে আপনার কাছে মাছ বিক্রি করে চলে গেল বা এসেছে মাছ বিক্রি করতে। তেমনি আপনি এই ইউটিউব বা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, অনেক মাধ্যমে তার বাড়ি গিয়ে অথবা তার সাথে যোগাযোগ করে আপনার সার্ভিসটি আপনি সেল করবেন। সেখানে ক্লায়েন্ট আপনার কাছে আসবে না। যেমন আমরা ধরি বাংলাদেশেও কাজ থাকতে পারে, বাইরের দেশেও থাকতে পারে। ধরেন ইউএসএ, ইউএসএ সং 2019, 2025 লিখে আপনি সার্চ দিন। এখন আপনার মনে হলো এটি আপনার একটি টার্গেটেড ক্লায়েন্ট হতে পারে, বা যদি আমরা এখানে ফিল্টার করি, এখানে ফিল্টারের বিষয় আছে। আউট অফ মার্কেট প্লেস মানে আপনাকে অযথাই যেখানে সেখানে গিয়ে মাছ বিক্রি করলে হবে না। আপনাকে এমন একটি জায়গায় যেতে হবে যেখানে মাছটি কিনতে পারে, সেসব মানুষের কাছে আপনাকে যেতে হবে। যেমন ধরেন আপনি ভিডিও এডিটিং এর কাজ জানেন, সেই ক্ষেত্রে আপনাকে তো ইউটিউবে সার্চ দিলে তো অনেকগুলো ভিডিও রয়েছে। যেমন এই যে আমরা কিছুক্ষণ আগে ভিডিওটা দেখলাম,
1 মাস আগে ভিডিও ছাড়ছে 3.8 মিলিয়ন ভিউ, অনেক ভিউ। এর কাছে আপনাকে চাইও কোনো লাভ নাও হতে পারে, কারণ কেউ অনেক ভিউ মানে পাইতেছে, আর ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো। এরাও মাঝে মাঝে কাজ দেয়। এখন আপনি এইভাবে ক্লায়েন্টের কাছে যেতে পারেন, যেমন 1 সপ্তাহ আগে বা 1 মাস আগে কে ভিডিও ছাড়ছে, ভিডিও সময় কতটুকু, 4 থেকে 20 মিনিট নাকি 20 মিনিটের বেশি। আচ্ছা, আমরা 4 থেকে 20 মিনিট দিলাম। এখন আরেকটি বিষয় রয়েছে যে যারা মাছ কিনবে তাদের কাছেও যাবেন, নাকি যারা মাছ কিনতে পারে তাদের কাছেও যাবেন। যারা মাছ কিনবে সেই ক্ষেত্রে এই মার্কেট প্লেসে ওইভাবে টার্গেটিং করা যায়, যেমন আপলোড ডেট, এটিতে যদি ক্লিক করি তাহলে যারা মাছ কিনবে আমি তাদের কাছে যাব। আর আরেকটি আছে, এটি যখন আমরা তুলে দিব তখন দেখা গেল যে যারা মাছ কিনতে পারে, ভিউ কন্টেন্ট বা রিলেভেন্ট, যারা মাছ কিনতে পারে তাদের কাছে যাই দেখি যে তারা কিনে কিনা। এখন এভাবে আপনি ঘুরতে থাকলেন, ঘুরতে ঘুরতে মনে হলো 2 সপ্তাহ আগে এই ভিডিওটা ছাড়ছে। এখন আপনি বাজারের বাইরে গেলেন, ঘুরতে ঘুরতে দেখলেন যে আপনার মাছটি কিনতে পারে কোনো একটি ব্যক্তি, তাকে দেখলে বোঝা যায়, সে আপনাকে বলতে পারে, কারণ আপনাকে যেহেতু দেখছে আপনাকে বলতে পারে যে মাছ কত টাকা বা আপনার মাছ কেমন আমি দেখি। আর এখানে আউট অফ মার্কেট প্লেস দিয়ে হচ্ছে, আপনি কিভাবে তাদের কাছে বিক্রি করবেন এটি শুধু আপনার কৌশল। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন 2 সপ্তাহ আগে ভিডিও ছাড়ছে, কোনো ভিউ হয় না। বা গুগল অ্যাডস এর ক্ষেত্রে আমরা দেখতে পারি, গুগলে সার্চ দিয়ে অথবা ফেসবুকে সার্চ দিয়ে বিভিন্ন বিজনেস আমরা দেখতে পারি। যেমন থাকতে পারে হচ্ছে ইউএসএ স্মল বিজনেস, যেমন আপনি গুগলে যখন সার্চ করবেন তখন এখানে এই যে দেখেন অনেক ওয়েবসাইট আছে, অনেক ওয়েবসাইট আছে, অনেক দোকানের মতো আছে। এখানে আপনি আউট অফ মার্কেট প্লেসে যখন সার্ভিস দিতে যাবেন তখন তাদের তাদের কাছে গেলেন, দেখলেন, এভাবে ঘুরে ঘুরে দেখলেন যে আপনি যেটি প্রোভাইড করেন তার সাথে মিলে কিনা, এরকম ভাবে দেখতে থাকলেন। এখন আপনি দেখলেন যে আপনার সার্ভিস কিনতে পারবে বা এর প্রয়োজন, তখন এই যে এখানে তার সাথে যোগাযোগ করার মাধ্যম আছে, বা ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমেইল আছে। যেহেতু এগুলো প্রোডাক্ট বিক্রি করে, সে ফাইবারে গিয়ে সেলারদের খুঁজে তার কাছ থেকে পরিষেবা নিতে পারে, অথবা সে যখন একটা এসএমএস পাবে যে তার এই প্রোডাক্টটি বিক্রি করতে হবে কিনা, যেহেতু সে মনে মনে ভাবতেছে সে ফাইবারে গিয়ে সেলারদের কাজ দিবে, সে যখন দেখবে তার হোয়াটসঅ্যাপে একটা এসএমএস আসলো এই প্রোডাক্টটা বিক্রি করবে কিনা, মানে আপনি একজন সেলার, সে কিন্তু অবশ্যই একজন সেলারকেই মনে মনে খুঁজতেছেন যে ফাইবারে সে কাজটা দিয়ে যাবে। কিন্তু ইতিমধ্যে আপনি তার কাছে পৌঁছে গেছেন। যেমন একটা মানুষ বিকালে বাজারে মাছ কিনতে যায়, যেমন রুই মাছ বা রূপচাঁদা মাছ কিনতে যাবে, সে রাত্রে ভাবতে পারে যে আমি কালকে সকালে বাজারে যাবো, যে গরুর মাংস অথবা একটা মুরগি কিনে নিয়ে আসবো। কিন্তু আপনি সকালবেলায় দেখলেন মুরগি অথবা মাছ আপনার বাড়ির সামনে দিয়ে মানুষ বিক্রি করতেছে, সেটাকে বলো আউট অফ মার্কেট প্লেস, বিক্রি করতেছে। আপনি তাদের সাথে দাম কষাকষি করে
কিনে ফেললেন। তেমনি আপনি যখন আউট অফ মার্কেট প্লেসে নির্দিষ্ট ক্লায়েন্টকে খুঁজে বের করে এদের কাছে, এই যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপর জিমেইল, এগুলোর মাধ্যমে যোগাযোগ করে আপনি বলবেন যে তোমার তো এই পণ্যটি দেখলাম, তুমি কি গুগলে অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে এগুলা বিক্রি করতে চাও কিনা। এইভাবে ভালো একটা মেসেজ লিখে আপনি তাদের কাছে আপনার যে সার্ভিস, সেটি বাজারে না গিয়েও, দোকানে না বসেও, আপনি দোকানের বাইরে তাদের বাড়িতে গিয়ে এই পরিষেবাটি বিক্রি করলেন। এটা কি বলে? আউট অফ মার্কেট প্লেস। যেমন এই ভিডিওটা, ধরেন ভিডিওটা এডিটিং ভালো হয় নাই, আপনি একজন ভিডিও এডিটিং এক্সপার্ট, আপনার মনে হলো যে ভিউ খুবই কম, 9 দিন আগে সার্চে ভিউ খুবই কম, এই ভিডিওটা এডিট ভালো হয় নাই। সেই ক্ষেত্রে আপনি গেলেন তার বাড়ির আশেপাশে, সে সে আপনাকে দেখলো। এখন সে আপনাকে কিভাবে দেখবে? এখানে ধরেন তার সাথে যোগাযোগ করার কিছু মাধ্যম থাকবে, জিমেইল, হোয়াটসঅ্যাপ নাম্বার, বা ফেসবুক আইডি লিঙ্ক, এরকম বিভিন্ন লিঙ্ক থাকতে পারে। যেমন আমরা আমরা আরেকটি দেখি এটাতে আছে কিনা। তবে থাকবে, বেশিরভাগ ক্ষেত্রেই থাকবে, বেশিরভাগ ক্ষেত্রেই থাকবে। আচ্ছা, আমরা এটা এটা দেখি, যদিও এটি অনেক বেশি, তারপরেও তাদের সার্ভিস প্রয়োজন হতে পারে। ধনী মানুষরা কি কম টাকা দিয়ে সার্ভিস কিনতে চায় না, মাছ কিনতে চায় না? তেমনও ধনী গরিব সবাইকে টার্গেট করে যে আপনার মাছটা কিনতে পারবে এমন গ্রুপের সামনে গেলেন বা এমন এলাকাতে গেলেন। যেমন দেখেন এখানে তার ভিডিও এডিটিং ধরেন ভালো না, কিন্তু আপনি এডিটিং খুব এক্সপার্ট, মানে পারেন, খুব ভালো পারেন। সেই ক্ষেত্রে ইউটিউবে এইভাবে নিউজ লিখে সার্চ দিলেন, যেমন আপনি ভিডিও এসইও সার্ভিস প্রোভাইড করেন, আপনি ইউটিউবে সার্চ দিয়ে লিখতে পারেন, বিভিন্ন নিউজ নিয়ে লিখতে পারেন, তাদেরকে পেলেন। এখন আমরা যেহেতু বলতেছি ভিডিও এডিটিং নিয়ে বা এসইও নিয়ে, আপনার কাছে মনে হলে এই ভিডিওটা এসইও না, এসইও ফ্রেন্ডলি না, অনেক কিছু প্রয়োজন, টাইটেল ভালো না, বা ভিডিও এডিটিং ভালো হয় নাই, সেজন্য ভিউ কম হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা তাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে, এই যে দেখেন ফেসবুক আছে, আপনি ফেসবুকে গেলেন, তাই তাকে একটা মেসেজ দিলেন যে তোমার ইউটিউবে তোমার ভিডিও গুলো দেখলাম, ভিডিওতে ভিউ কম, মেন কারণ হচ্ছে তোমার ভিডিওটি ভালোভাবে এডিটিং করা হয় না, এজন্য গ্রাহকদের পছন্দ হচ্ছে। এভাবে তাদের সাথে যোগাযোগ করে, জিমেইল আছে, যেখানে জিমেইল থাকতে পারে অনেক, ফেসবুক আইডি দেখবেন জিমেইল, হোয়াটসঅ্যাপ নাম্বার, এইভাবে তাদের সাথে যোগাযোগ করলেন, যোগাযোগ করে আপনার সার্ভিসটা সেল করলেন। এটাকে বলে আউট অফ মার্কেট প্লেস। আশা করি আপনি মার্কেট প্লেস কি এবং আউট অফ মার্কেট প্লেস কি ইতিমধ্যেই বুঝে গেছেন। এখন আমরা দেখব, শুনবো ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব। যদিও আমার কথাগুলো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, তাও আমি আমার মতো করে চেষ্টা করতেছি নিজের ভাষায় কথা বলার জন্য। আপনারা কিছু মনে করবেন না, আমি নতুন ভিডিও বানাচ্ছি, সেজন্য একটু এরকম হতে পারে, কারণ আমি ওরকম ভাবে এক্সপার্ট নই, বা এর আগে আমার কোনো অভিজ্ঞতাও নয়, ছিল না কিভাবে ভিডিও বানাতে হয়, ইউটিউবে ছাড়তে হয়। আচ্ছা, এখন আমরা শুনবো ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব। এখন, ফ্রিল্যান্সিং শুরু করার অনেক মাধ্যম রয়েছে।
যেমন অনলাইনে অথবা অফলাইনে। আগে আমরা অফলাইনের কথাই বলি। অফলাইনে আপনার বাসার আশেপাশে অথবা শহরের ভিতরে আপনার বন্ধু বা আত্মীয় স্বজনের মাধ্যমে খোঁজ খবর নিয়ে দেখবেন অফলাইনে সরাসরি স্কুলের মতো স্যার থাকবে সামনে, এই ছাত্ররা থাকবে পিছে বা সামনে সামনে, এভাবে হাতে কলমে পড়ালেখা করায়, অথবা যেমন ভিডিও এডিটিং, তারপর গুগল অ্যাডস ক্যাম্পেইন, এগুলো শেখায়। এগুলো প্রতিষ্ঠান হচ্ছে অফলাইন। আর অনলাইন, অনলাইনে দুটি মাধ্যম রয়েছে। একটি মাধ্যম রয়েছে যেগুলো আপনাকে, অবশ্যই অফলাইনে কোর্স করতে গেলে আপনাকে টাকা দিয়ে কোর্স করতে হবে, এটি মাথায় রাখতে হবে। অফলাইনে টাকা দিয়ে কোর্স করতে হবে বা এগুলো কাজ শিখতে হবে। আবার অফলাইনে, 1 মিনিট আমি একটু পানি খাই। আন্তরিকভাবে দুঃখিত ডিস্টার্ব করার জন্য। অফলাইন হচ্ছে টাকা দিয়ে শিখতে হবে, যে কোনো জায়গাতে এগুলো কাজ শেখায়। আবার অনলাইন হচ্ছে যেমন বিভিন্ন স্যার, যেমন অনলাইনে কোচিং করায় বা প্রাইভেট পড়ায় অনলাইনে, অনলাইনে টাকা দিয়ে করতে হবে, স্যারদের কাছ থেকে শিখতে হবে পড়ালেখা করলে। যেমন টাকা দিয়ে প্রাইভেট পড়ে, যেমন স্যার আছে তার বাসায়, আপনি স্টুডেন্ট, আপনি আছেন আপনার বাড়িতে, সে জুম বা মিটে আইসে আপনাকে কিভাবে অঙ্ক করতে হবে, কিভাবে পড়তে হবে আপনাকে দেখাইতেছে। আপনি এভাবে শিখতে পারেন অনলাইনে। আবার অনলাইনে আরেকটি বিষয় রয়েছে, আপনি ইউটিউবে গিয়ে লিখতে পারেন। যেমন আপনি ইউটিউবে গেলেন, ধরেন আপনি ইউটিউব ভিডিও এসইও নিয়ে কাজ শিখবেন, কিন্তু আপনার কাছে টাকা নাই, আপনি টাকা দিয়ে শিখতে চান না, তখন আপনি ইউটিউবে সার্চ করতে পারেন ইউটিউব ভিডিও এসইও করা কিভাবে শিখবো। আপনি সার্চ দিলেন, আপনার কাছে অনেক ভিডিও আসবে যেখানে লেখছে কিভাবে ইউটিউব ভিডিও এসইও করবেন। এগুলা শিখে শিখে আপনি শিখতে পারেন। অথবা আপনি ফেসবুকে গিয়ে সার্চ দিয়ে লিখতে পারেন ইউটিউব ভিডিও এসইও কিভাবে শিখবো। এরকম ভাবে আপনি বিভিন্ন ভিডিও দেখে দেখে শিখতে পারেন কিভাবে কাজ শিখবেন অনলাইনে, এইভাবেও আপনি শিখতে পারেন। এটি আমরা জানলাম ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব, কিভাবে শিখবো, এটা আপনি জানলেন। কিভাবে শুরু করবেন, কিভাবে শিখবেন। এখন আমরা শুনবো, জানবো ফ্রিল্যান্সিং কাজটি কাদের জন্য করা উচিত বা কাদের জন্য ফ্রিল্যান্সিং শেখা উচিত না। এটি খুবই কঠিন একটি প্রশ্ন। ফ্রিল্যান্সিং কাজটি কাদের জন্য করা উচিত বা ফ্রিল্যান্সিং সেক্টরে কাদের কাজটি শেখা উচিত আর কাদের শেখা উচিত না। যেমন আপনি ক্লাস 10-এ পড়েন,
আপনার একটি ল্যাপটপ বা কম্পিউটার আছে। আরো অনেকেই ভাবতে পারেন যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কিনা। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, ঠিক আছে, কিন্তু লাইফ টাইমের জন্য না। অনেক কাজ আছে, ওগুলা পেমেন্ট খুব কম, কাজের চাহিদা খুব কম, আপনি বেশি দিন করতে পারবেন না। যেমন ফ্রিল্যান্সিং এটিকেও ধরে অনেকেই টেলিগ্রাম আইডি তৈরি করতেছে, জিমেইল তৈরি করতেছে, বিক্রি করতেছে বিভিন্ন লোকের কাছে, বাংলাদেশি লোকের কাছে। প্রতি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে খরচ হইতেছে আপনার ধরেন 5 টাকা, আর আপনি বিক্রি করতেছেন 15 টাকা। মোবাইলটা করলেন, সমস্যা কি? এটাকেও ফ্রিল্যান্সিং বলে। তবে এটা কিন্তু লাইফ টাইমের জন্য না, কিছুদিন পরে এটা থাকবে না, বা এটা করে আপনার পুষিবে না। তেমনি যেমন আপনি স্টুডেন্ট, আপনার তো কোনো চাপ নাই, পড়ালেখার পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং শিখলেন, অফলাইনে হোক বা অনলাইনে হোক শিখলেন, কিন্তু মূল বিষয় হচ্ছে আপনার ফ্যামিলি আছে, আপনার ফ্যামিলিতে রোজগার করার একমাত্র মানুষ হলেন আপনি। সেই ক্ষেত্রে ফ্রিল্যান্সিংটা আপনার জন্য কিনা। কার কার জন্য ফ্রিল্যান্সিং, কার কার জন্য না, সেটি আমরা জানবো। এখন আপনি একটা জব করেন, ধরেন 12 ঘন্টা ডিউটি বা 14 ঘন্টা ডিউটি, ওভার টাইম সহ। এখন আপনি কাজ করতে পারবেন, ফ্রিল্যান্সিং এ সময় দিতে পারবেন, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা কাজ শেখার জন্য। সেই ক্ষেত্রে আপনি আপনার জবের পাশাপাশি শিখতে পারেন, তবে অনেক সময় লাগবে। ফ্রিল্যান্সিং সেক্টর থেকে আর্নিং করা থেকে শুরু করে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত অনেক সময় লাগবে। কিন্তু ভাই, আপনি একটি জব করতেছেন, প্রতিদিন 2 ঘন্টা সময় দিতে পারতেছেন। আরেকজন মানুষ, তার বাপের টাকা আছে, জমি জমা আছে, তার কোনো চিন্তা নাই, সে 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা 24 ঘন্টা সময় দিতে পারতেছে। সে তাড়াতাড়ি ফ্রিল্যান্সিং এর সফলতা অর্জন করতে পারে, তার চাহিদা বেশি, করতে পারে। আপনারও চাহিদা বেশি, কিন্তু আপনার কাছে সময় কম। সেই ক্ষেত্রে ফ্রিল্যান্সিং আপনার জন্য কিন্তু করা কঠিন হয়ে যাবে। এখন বলি, ফ্রিল্যান্সিং কাদের জন্য টোটালি না, একদম না, কারা করতে পারবে না বা কাদের জন্য করা উচিত না। যারা বর্তমানে টাকার প্রয়োজন, বা 1 2 মাস 3 মাসের ভিতরে আপনার টাকা প্রয়োজন, আপনি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করবেন, তারপর আপনার চাহিদা মেটাবেন। যেমন আপনার ফ্যামিলি, পরিবার রয়েছে, আপনি কোনো জব করেন না, আপনি ফ্রিল্যান্সিং করে আপনার পরিবারের পাশে দাঁড়াইতেছেন। কিন্তু ভাই, পরিবার তো না খেয়ে থাকবে না, তাদের তো খেতে হবে। আপনি যদি কোনো জব না করেন, যদি ফ্রিল্যান্সিং করে তাদেরকে বাঁচা বাঁচিয়ে রাখতে চান, সেক্ষেত্রে আপনার জন্য ফ্রিল্যান্সিং না। কারণ ফ্রিল্যান্সিং করার জন্য সর্বনিম্ন 6 থেকে 8 মাস অথবা 1 বছর আপনাকে এখানে ব্যয় করতে হবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। অনেকেই আছে যে 3 বছরেও ফ্রিল্যান্সিং এ প্রতিষ্ঠিত হতে পারে না। এখানে অনেক কারণ রয়েছে, আমি সেগুলো নিয়ে আলোচনা করব। তবে এটি জানলেন, যাদের এখন ইনকাম প্রয়োজন বা 1 2 মাসের ভিতরে ইনকাম প্রয়োজন, তাদের জন্য ফ্রিল্যান্সিং না। যাদের ভাবে টাকা টাকা আছে, যাদের একটা সাপোর্ট রয়েছে, যে আমি ফ্রিল্যান্সিং করে 1 বছর 6 মাসের ভিতরে টাকা ইনকাম না করলেও আমার কোনো সমস্যা নেই, আমি একটা জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং করলাম, অথবা আমার কোনো ফ্যামিলির জন্য অর্থ উপার্জন করতে হয় না, আমাকে সাপোর্ট দেওয়ার জন্য কেউ না কেউ আছে। সেই ক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন,
কিন্তু আপনাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই। আপনাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই, কিন্তু আপনাকে অর্থ উপার্জন করতে হবে প্রতি মাসে, ফ্যামিলির পাশে দাঁড়াতে হবে, বা আপনাকে নিজের পাশে নিজেকে দাঁড়াতে হবে। যেমন আপনি একজন স্টুডেন্ট, আপনার বই কিনতে হবে, খাতা কলম কিনতে হবে, শার্ট প্যান্ট কিনতে হবে, স্কুল ড্রেস বানাতে হবে, কিন্তু আপনার কোনো সাপোর্ট নেই এগুলো টাকা দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনি শুরুতে চাইলেও ফ্রিল্যান্সিং করে এগুলো কিনতে পারবেন না, কারণ ফ্রিল্যান্সিং সেক্টর এতটা সহজ না যে আপনি 1 মাস 2 মাস এসে কাজ করে আপনি আপনার চাহিদা পূরণ করতে পারবেন। হ্যাঁ, কাজ আছে, কিছু কাজ আছে, কিন্তু ওগুলো আজ আছে কাল নাই। আজকে করলেন, 1,000 টাকা পেলেন, কালকে নাই, কালকে থাকবে না, তখন কি হবে? সেই ক্ষেত্রে মূল কথা হচ্ছে যাদের সাপোর্ট আছে, একটা ব্যাকআপ আছে, যে আমার বর্তমানে কিছু টাকা সঞ্চয় আছে, আমি 6 মাস 1 বছর পর- মানে বসে থেকে খেলে বা কাজ না করলেও আমার সংসার চলবে, বা আমার অভাব অনটন পূরণ হবে, সেই ক্ষেত্রে ফ্রিল্যান্সিং আমরা করতে পারি। কিন্তু আপনার ঘরে বাজার নাই, আপনি ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন করে বাজার করে নিয়ে আসবেন, রুই মাছ কিনে আনবেন, ভাই ফ্রিল্যান্সিং আপনার জন্য না। কারণ এত অল্প সময়ে সফলতা হাজারে 2 একজন হতে পারে, তাও মিনিমাম 6 মাস সময় লাগবেই। কেন 6 মাস লাগবে? এখন যেমন আমি আপনাকে দেখালাম, ফাইবার মার্কেট প্লেস, একটা দোকান দিলেন, সেখান থেকে কবে না কবে একটা ক্লায়েন্ট অর্ডার দিবে, সেই আশে বসে থাকলে তো আপনার 6 মাস লাগতে পারে। আপনি যে যেভাবে দেখালাম, আউট অফ মার্কেট প্লেসে যায় ক্লায়েন্টের কাছে সার্ভিস প্রোভাইড করবেন, অনেক ক্লায়েন্ট আপনাকে স্ক্যামার ভাববে, প্রতারক ভাববে। যেমন আপনি বাড়িতে বাড়িতে মাছ বিক্রি করতে গেলেন, আপনার একটা ভ্যালু কমে গেল, কারণ আপনি বাড়িতে আসছেন বিক্রি করতে। সেক্ষেত্রে দেখা গেল ক্লায়েন্ট বা যারা বাড়ি থেকে মাছ কিনতে চায় তারা কম দাম বলতে পারে, বা তাদের চাহিদার সাথে বললো না, বা আপনাকে বিশ্বাস করলো না, যে আমি তাকে চিনি না জানি না, আপনার কাছ থেকে আমি কিভাবে পরিষেবা নিব। আপনি তাকে এক সময় বললেন যে আমার মাছটা আগে খাবেন, খাই যদি ভালো লাগে তারপর টাকা দিবেন। মানে আপনি আপনার ক্লায়েন্টকে বললেন যে আমার সার্ভিস যদি ভালো হয় তারপর আপনি আমাকে টাকা দিন, এর আগে টাকা দিতে হবে না। তারপরেও অনেক ক্লায়েন্ট দেখবেন 1,000টা মেসেজ পাঠাইলে 10টা ক্লায়েন্ট রিপ্লাই দিতে পারে। এই 10টা ক্লায়েন্ট রিপ্লাইয়ের ভিতরে আপনাকে একজন কাজ দিতে পারে। যেমন আপনি মাছ যখন বাড়ি বাড়ি বিক্রি করতে যান, অনেকগুলা বাড়িতে ঘোরাঘুরি করার পর দেখবেন যে হুট করে একবারই আপনার মাছগুলো কিনে নিল, 2টা মাছ বা 3টা মাছ, বা 1 কেজি 2 কেজি কিনলো। তেমনি মার্কেট প্লেসের বাইরে, আউট অফ মার্কেট প্লেসে আপনার যেই সার্ভিস গুলা আছে, 1,000 জনের ভিতরে 1 বা 2 জন কিনতে পারে। এখন 1,000 মেসেজ, 2,000 মেসেজ, 3,000 মেসেজ, এরকম আপনি আউট অফ মার্কেট প্লেসে পাঠাইতে পারেন। এমন সময় হইতে পারে যে আপনি 5,000 ক্লায়েন্টকে মেসেজ পাঠাইছেন, কিন্তু একটা পান নাই, বা কয়েকটার সাথে কথা হয়েছে, কাজ দিল না, বা আপনার দামে বললো না। সেই জন্য বললাম যে এত দেরি হতে পারে। তাই যাদের সাপোর্ট নেই, যাদের একটা ব্যাকআপ নেই, তাদের জন্য ফ্রিল্যান্সিং না। তবে কোনো একটা জব বা সাপোর্টের পাশাপাশি আপনি পার্ট টাইম হিসেবে এটি করতে পারেন, যখন দেখবেন যে আপনি
অনেক কাজ পাচ্ছেন, বা ফাইবারে আপনার বাজারে ভালো একটা দোকান হয়েছে, পরিচিত লাভ করেছে, লেভেল 1 সেলার 2 সেলার, তখন আপনি জবটা ছেড়ে দিয়ে কাজ করা শুরু করলেন। তবে যাদের কোনো ব্যাকআপ নেই তাদের কোনো ফ্রিল্যান্সিং এ কাজ করা উচিত না। এখন আমরা জানবো ফ্রিল্যান্সিং করতে গেলে ইংরেজিতে দক্ষতা কতটুকু থাকা প্রয়োজন। এখন ইংলিশে তো দক্ষতা অনেক রকমের থাকে, যেমন হাই লেভেলের, সবসময় ইংলিশে কথা বলে। আবার অনেকেই আছে যে কিছু কিছু পারে, 100টা ওয়ার্ডের ভিতরে 50টা পারে। সে চাইলে একটু চেষ্টা করলে সে পারবে, কয়েক মাস 2-3 মাস চাইলে পারবে। আবার অনেকেই আছে যে ইংলিশ বুঝেই না, বাংলা কোনো রকম পড়তে জানে কিন্তু ইংলিশ বুঝে না। তাদের জন্য যে ফিনান্সিং না, তা কিন্তু না। তবে তাদের জন্য ফিনান্সিং কিন্তু খুবই কঠিন হবে, খুবই। 100%-এর ভিতরে 10% ধরা যায়, যারা বাংলা কোনো রকম পড়তে জানে কিন্তু ইংলিশ কিছুই জানে, তাদের জন্য খুবই কষ্টকর হবে। তবে ফ্রিল্যান্সিং হবে, কিন্তু অনেক পরিশ্রম, অনেক চেষ্টা করতে হবে। কিন্তু সে যদি দিনে দিনে তাকে ইমপ্রুভ না করতে পারে, তাহলে সে বেশি দিন কোলাইতে পারবে না ফ্রিল্যান্সিং সেক্টর, ধরে পড়ে যাবে। একটা ক্লায়েন্টকে মেসেজ দিলেন, আপনি কাজ খুব ভালোভাবে শিখলেন, যারা ইংলিশে দুর্বল, কাজ ভালোভাবে শিখলেন, কারণ এই অনলাইনে তো ফ্রিল্যান্সিং জগতে সব বাইরের দেশের কাজ, ইউরোপ, আমেরিকা, অন্যান্য দেশ, তারা বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশ ব্যবহার করে। আপনি বাংলা জানেন, বাংলাদেশের ক্লায়েন্ট ভালো না, পেমেন্ট দিবে না, ঘোরাবে, কাজ করে নিবে অনেক। বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করার থেকে কোন একটা জব করা হয়, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি করতে পারবেন, সেটাও বলবো। আর যারা হাই হাই লেভেলের ইংলিশ জানেন, কিন্তু আমার চেয়ারটা একটু সমস্যা করতেছে, চেয়ারটা একটু সমস্যা করতেছে। এখন আপনি হাই লেভেলের ইংলিশ জানেন, যে কোনো ক্লায়েন্টে মিটিং করতে পারবেন, কাজ ভালো জানেন, কাজের উপর অভিজ্ঞতা হয়ে গেছে, যে কোনো সময় ক্লায়েন্ট একটা প্রশ্ন করলে উত্তর দিতে পারেন, বা ফাইবারে ক্লায়েন্ট মিটিং, আপনি ক্লায়েন্ট একটা এসএমএস দিল, ইংলিশে টাস্টা টাইপ করে রিপ্লাই দিয়ে দিলেন, আপনার জন্য পারফেক্ট। কারণ আপনি দক্ষতা আছে কাজের উপর, ইংলিশ ভালো জানেন, কোনো সমস্যা নেই, চেষ্টা আছে, আপনি আপনার জন্য পারফেক্ট। কিন্তু যারা ইংলিশে দুর্বল, কোন রকম চলে, যারা একবারেই দুর্বল, বাংলা ঠিকভাবে পারে না, তাদের জন্য ইংলিশ না, ফ্রিল্যান্সিং না, তাদের জন্য ফ্রিল্যান্সিং সময় নষ্ট। আর যারা মোটামুটি কোন রকম পারবে ইংলিশ, বাংলা ভালো পারে, ইংলিশ মোটামুটি কোন রকম পারে, তাদের জন্য ফ্রিল্যান্সিং করা যাবে। তাহলে তো আমরা বুঝলাম ফ্রিল্যান্সিং কাজটি কাদের জন্য করা উচিত বা কাদের জন্য করা উচিত না। আবার ফ্রিল্যান্সিং করতে গেলে ইংরেজির দক্ষতা কতটুকু থাকতে হবে বা প্রয়োজন, এই বিষয়টি আমরা জানলাম। এখন আমরা জানবো ইংরেজিতে যারা দক্ষ নয়, খুব কম লেভেলের দক্ষতা আছে, তারা কি ফ্রিল্যান্সিং শিখতে বা করতে পারবে না। যারা ইংরেজিতে বেশি দক্ষতা নেই, মোটামুটি পারে, মোটামুটি থেকেও কম পারে, বাংলা খুব ভালো পারে, ইংলিশ মোটামুটি পারে,
তারা কিভাবে ফ্রিল্যান্সিং করবে? তাদের জন্য রয়েছে গুগল ট্রান্সলেট, আর বিভিন্ন এআই রয়েছে। তার ভিতরে একটা হলো চ্যাট জিপিটি, জিমিনি, ডিপসিক, আরো অন্য অন্য এআই ওয়েবসাইট গুলো আছে, ওগুলোর মাধ্যমে বা গুগল ট্রান্সলেটের মাধ্যমে করতে পারবে। যেমন আমরা কিছুক্ষণ আগে দেখলাম, এখানে একটা ওয়েবসাইট দেখলাম, এখন দেখা গেল যে মোটামুটি ইংলিশ জানে কিন্তু এর বাংলা অনুবাদ ঠিক মতো জানে না। সেই ক্ষেত্রে ফ্রিল্যান্সিং করবে, খুব আগ্রহী, কাজ খুব ভালো জানে, মোটামুটি সময় দিতে পারবে। শুরুতে একটু কষ্ট হবে। তারা গুগল ট্রান্সলেটে গেল, যাওয়ার পর এখানে ইংলিশটি ফেলাইলো, তার বাংলা অনুবাদ সুন্দরভাবে দিয়ে দিছে। এখন আমার ক্লায়েন্ট এই এই প্রশ্নটা করলো, আমার বাংলা অনুবাদ আমি তো এখানে পাই পাই গেলাম, তাই না? ক্লায়েন্ট কি বলতে চাইলো এটা তো আমি বুঝলাম, যে ক্লায়েন্ট আমাকে কি কি বলতে চাইলো খুব সুন্দরভাবে বুঝলাম। এখন আমি ক্লায়েন্টকে কিভাবে লিখি? কারণ আমি তো ইংলিশ পারি না, আমি আমি কিভাবে বলবো? সেই ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, ধরেন আপনি একটু পারেন না, মানে মোটামুটি পারেন কিন্তু পারেনই না বললেই চলে, মোটামুটি। ধরেন আপনি ভয়েস দিলেন, এখানে এই যে ভয়েস দিলেন যে আমি তোমার কাজটি ভালোভাবে করতে পারবো। ক্লায়েন্ট বলছে ইংলিশে তুমি কাজটি কিভাবে করবা, কতটুকু করতে পারবা, কেমন ভাবে করতে পারবা। তা আপনি উত্তরটা গুগল ট্রান্সলেটের মাধ্যমে এখানে পাইলেন, পায়ে এখানে ফেলাইলেন বা ভয়েস দিলেন, এই যে ইংলিশটা মানে হয়ে গেল বা। এইভাবে আপনি কপি করে ক্লায়েন্টকে দিয়ে দিলেন। আবার ক্লায়েন্ট কি কি লিখলো আপনি এখানে নিয়ে এসে ফেলাইলেন, আপনি এখানে দেখলেন আমি তোমার কাজটি ভালোভাবে করতে পারবো, ক্লায়েন্ট এটি বললো, আপনি দেখলেন এখানে। তো এইভাবে করা যায়। আবার আরেকটি বিষয় হলো যে বিশাল বড় করে দিছে, এখন সমস্যা হলো গুগল ট্রান্সলেট যখন করবেন ভয়েস দিয়ে বা টাইপ করে বাংলাতে লিখে, তখন অনেক বড় করে বুঝাইলে গুগল ট্রান্সলেট মানে উল্টা পাল্টা লিখে ফেলা, মানে গুছায় লিখতে পারে না। সেই ক্ষেত্রে যেমন এখানে আছে আপনার চ্যাট জিপিটি, জিমিনি, ডিপসেক, আরো অন্য অন্য আছে, একটু ভ্যারাইটি করলে পাবেন। যেমন আমরা এটাতে গেলাম, এই ওয়েবসাইটে গেলাম, আপনি সার্চ দিলেই হবে, লিখে সার্চ দিলেই জিমেইল দিয়ে লগ ইন করলে হয়ে যাবে। আসলেন, এখন ক্লায়েন্ট তো আপনাকে বলছে যে আপনি ধরেন ক্লায়েন্ট আপনাকে বলছে যে তোমার কাজের জন্য কত টাকা লাগবে, তুমি কাজটা ঠিকভাবে করতে পারবে কিনা, বা অনেক কিছু বললো ধরেন। তো আপনি তো বাংলা অনুবাদটা পাইলেন যে ক্লায়েন্ট আমাকে কি বলছে। এখন আপনি এখানে ট্রান্সলেট এসে বাংলাতে ক্লিক করলেন, এখানে আপনি ভয়েস দিলেন, তোমার কাজটির জন্য আমাকে $10 দিতে হবে, আমি তোমার কাজটি ভালোভাবে করব এবং 10 দিনের ভিতরে তোমার কাজটি করে দিব। এইভাবে ভয়েস দিয়ে আপনি অনেক বড় করে একটা তার জন্য উত্তর লিখলেন। এখন আপনাকে বুঝতে হবে, কারণ আপনি ইংলিশ ঠিকভাবে পারতেছেন না। আর ভয়েস দিয়ে যে বড় করে লিখছেন, বা আপনি একটা একটা করে ট্রান্সলেট করে করে লিখছেন বাংলাতে, তারপরেও এই গুগল ট্রান্সলেট একটু সমস্যা করে। এখন আপনাকে করতে হবে, দেখতে হবে, এই যে দেখেন এখানে বুঝতে হবে তোমার কাজটির জন্য আমাকে $10 দিতে হবে। এখানে
কিন্তু একটা স্টপ মানে হয়ে গেলেন, দিতে হবে। তারপর আপনি বললেন আমি তোমার কাজটি ভালোভাবে করব। এখন এ মানে এআই তো ওগুলা বুঝবে না যে কোথায় আমাকে আটকাইতে হবে, কোথায় থামতে হবে। এই যে মানে এআই গুলো ওগুলাকে বুঝাইতে হবে। তখন আপনি এখানে একটা স্টেপ দিলেন যে এখানে এই কথাটা এখানে শেষ, আবার এখান থেকে শুরু, বা এখানে শেষ। যেহেতু এখানে এবং আছে, এখানে না দিলে হবে বা কমা দিলাম। 10 দিনের ভিতরে তোমার কাজটি করে দেব, এখানে থামবো। এখন আপনি এটি সরাসরি এইভাবে কপি করলেন, অনেক বড় ভাবে লিখছেন, কপি করে এই টিপস থেকে দিলেন, দিয়ে এর দুই পাশে দুইটা ইনভার্টেড কমা দিলেন, যাতে বুঝাইলেন, দিলেন। দেওয়ার পরে আপনার হয়তো যদি বাংলাতে বা ইংলিশে এব্রোতে যা ইচ্ছে তাই লিখলেন। যেমন আপনি লিখবেন হলো, উপরে আমি তোমাকে বাংলাতে কিছু কথা লিখে দিয়েছি, তুমি এগুলো আমাকে হুবহু বাংলাতে আমি যেটি বোঝাতে চেয়েছি সেই কথার সাথে মিল রেখে ইংলিশে লিখে দাও। এটা আপনি লিখলেন, অথবা এটা কপি করলেন। দেখি আমরা বাংলাতে দেখি চ্যাট জিটিপি আবার বাংলাতে লিখলেও সমস্যা নেই, আমি সবসময় ব্যবহার করি তো। এখানে একটু সমস্যা করতেছে দেখে দেখাইলাম না। এখন দেখি একে বলে দেখি বাংলাতে কি করে, বোঝে কিনা। তো আমরা দিলাম, দেখি ও কি করে। সুন্দর করে লেখছে। তো আমরা এটা কপি করলাম, কপি করে দেখি ও কি লিখলো। দেখছেন, আপনি যেভাবে যেভাবে বলছেন ওর থেকে একটু সুন্দর করে লিখে দিচ্ছি। তোমার কাজের জন্য আমাকে $10 দিতে হবে, আমি তোমার কাজটি ভালোভাবে করব এবং 10 দিনের মধ্যে তোমার কাজ এটি সম্পন্ন করব। সুন্দরভাবে লিখছে। আর আপনি আপনি দেখেন হয়তো আপনি ঠিকভাবে গুছাই লিখতে পারেন নাই, আবার ও আপনাকে ইংলিশে সুন্দরভাবে লিখে দিছে। এতটুকু যারা পারবেন, যারা টুকটাক ইংলিশ বানান চেঞ্জ করতে পারেন বা লিখতে পারেন, তাদের জন্য ঠিক আছে। আর যারা চান যে না আমার সমস্যা নাই, কাজ কাম আছে, আমি ইংলিশ না পারলেও সমস্যা নেই, এইভাবে গুগল ট্রান্সলেট ব্যবহার করতে থাকবো, আহ, মাসে 2-3 হাজার 5,000 যাই আসুক, আইলে আইলো, না আইলে না আইলো, সেই ক্ষেত্রে সমস্যা নেই। তবে যারা মোটামুটি কিছুটা ইংরেজি আইডিয়া আছে, তারা যদি এইভাবে কাজ করেন, তারা দেখবেন কোন এক সময়, ধরেন আপনি ভিডিও এডিটিং নিয়ে কাজ করলেন বা গুগল এডস নিয়ে কাজ করলেন, আপনি কোন এক সময় 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পর ইংলিশে মিটিং করতে পারবেন, এটা আমি নিজে আপনাকে লিখিত গ্যারেন্টি দিব। কারণ এগুলো আপনার অভ্যাস হয়ে যাবে। কোন সময় ক্লায়েন্ট কি কি বলতেছেন, কত চার্জ করতেছেন, কিভাবে লিখলেন, মুখস্থ হয়ে যাবে। তো আপনি একটু মাথার ভিতরে ভালোভাবে ঢুকাই নেবেন এগুলো কিভাবে করতেছেন, কিভাবে লিখতেছেন, ডলার বানানিটা কিভাবে লিখছেন, তারপর কিভাবে কিভাবে লিখছেন, উইথ বানানি কিভাবে, ইউ বানানি কিভাবে, কমপ্লিট কিভাবে, এগুলো একসময় মুখস্থ হয়ে যাবে, তখন আর সমস্যা নেই। আপনি আপনার কাজের উপরে কিভাবে কাজ করবেন, ক্লায়েন্টের সাথে জুম মিটিং করতে পারবেন। কয়েকটা ভিডিও দেখলেন, একটু রিসার্চ করলেন, করতে পারবো। তাহলে আমরা আমাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি। ইংরেজিতে যারা খুবই কম লেভেলের দক্ষতা আছে তারা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবে। তো আমরা উত্তরটা পেয়ে গেছি। এখন আমরা আরেকটা শুনবো, ফ্রিল্যান্সিং কোথা থেকে শিখবো। ফ্রিল্যান্সিং কোথা থেকে শিখবেন এটি তো অলরেডি বলা হয়ে গেছে, তারপরও আমি আরো কিছু বলতে চাই। এখন অনলাইনে বা অফলাইনে অনেক মেন্টরকে দেখবেন যে ওরা অফলাইনে হোক, অনলাইনে হোক, যেগুলো পেইড ক্লাস বা কোর্স, আপনাকে অনেক অনেক আশা দিবে।
যে তুমি এই কদিন ইনকাম করবা, 1 মাসে ইনকাম করা, 2 মাসে শিখো, তুমি ভর্তি হও, আমরা এটা এটা শেখাবো, অনেকেই বলবে। তবে আপনি যেহেতু নতুন, আপনার কোনো আইডিয়া নেই, সেই ক্ষেত্রে আপনি প্রতারিত হতেই পারেন। আপনাকে যেগুলো মাথায় রাখতে হবে, তাদের আগের ক্লায়েন্ট গুলার ফিডব্যাক কেমন, বা ও আপনাকে যতগুলো বলতেছে কথাগুলো তার সাথে কি মিল মানা আছে কিনা। সে যে আপনাকে বলছে যে 2 মাস ইনকাম করতে পারবেন, 5 মাসে পারবেন, এই সার্ভিস গুলা শিখতে পারবেন, সবসময় সাপোর্ট পাবেন, জুম মিটিং করে দিব, এগুলা বলে। এখন ভালোভাবে গবেষণা করে খোঁজ খবর নিয়ে দেখবেন যে কোন প্রতিষ্ঠানগুলো ভালোভাবে কাজ শিখায়, ভালোভাবে সাপোর্ট দেয়। বিভিন্ন ভাবে খোঁজ খবর নিয়ে তাদের কাছে থেকে শিখবেন যে কোথায় কত টাকা নিতেছে, ঠিকভাবে ক্লাস করায় কিনা, ছাত্রদের খোঁজ খবর ঠিকভাবে রাখতেছে কিনা। ভালোভাবে দেখে শুনে তারপর শিখবেন। এটি আপনার অনলাইনও হতে পারে, অফলাইনও হতে পারে, বা ইউটিউব দেখে দেখেও শিখতে পারেন। তো আপনারা এই কয়টা মাধ্যমে শিখতে পারেন। আমরা এখন আসি, ফ্রিল্যান্সিং কাজ শেখা শুরু থেকে ভালো লেভেলে যাওয়া পর্যন্ত কি কি বাধা আসতে পারে। এখন কি কি বাধা আসতে পারে, সেগুলোর ভিতরে অনেক বাধাই হতে পারে। যেমন আমি আপনাকে কিছুক্ষণ আগে বললাম যে কোথায় থেকে শিখবেন, কিভাবে শিখবেন। যেমন আপনি ইউটিউবে কোনো টাকা না দিয়ে শিখতে চাইতেছেন, ইউটিউবে আপনি কোনো টাকা না দিয়ে শিখতে চাইতেছেন, সেই ক্ষেত্রে ওরা অনেক ইউটিউবাররা করে কি, বা যারা মেন্টর ভিডিও আপলোড করে, ক্লাসের ভিডিও, মেন মেন বিষয়গুলা ভিডিওতে বলে না। এরকম ভাবে অনেক ভিডিও দেখে দেখে আপনি শিখতে পারেন। এটা একটা বাধা, যে আপনি একটা প্লে লিস্ট দেখে শিখলেন। এখন আপনার কাছে প্লে লিস্ট কি, আমি সেটাও ক্লিয়ার করি। ধরেন এই চ্যানেলে গেলেন, এই যে এখানে প্লে লিস্ট পাবেন, কি হবে, তাই নাকি? ধরেন এই যে এর একটা ভিডিও ওপেন করি, নিয়েছে নিয়ে কাজ শিখেছে, ক্রিকেট, আকবর আলী ভাই, এটাতে গেলেন, প্লে লিস্ট অপশন আছে। এই যে দেখেন, ভিডিও নিয়ে কোর্স আছে এখানে, ফুল প্লে লিস্ট, অনেক প্লে লিস্ট পাবেন, অনেক কিছু পাবেন। এই প্লে লিস্টের ভিতরে সবগুলা ভিডিও পাবেন, দেখেন অনেকগুলো ভিডিও আছে। প্লে লিস্ট, প্লে লিস্টে এই যে প্লে লিস্টে অনেক কাজ আছে, মানে অনেক ভিডিও দেওয়া আছে এই কাজের উপর। আপনি ওগুলা দেখতে দেখতে শিখতে থাকলেন, শেখার মাঝখানে অথবা লাস্ট পর্যায়ে যায় দেখবেন যে কিছু ইম্পর্টেন্ট কথা বা ইম্পর্টেন্ট বিষয়গুলো ওই ভিডিওতে নেই। এখানে একটা বাধা সৃষ্টি হয়ে গেল। তারপর আবার আরেকটি বিষয়, অনলাইনে অফলাইনে যেখান থেকে শিখলেন, শিখাইলো, টিচার খুব ভালো, শিক্ষক খুব ভালো, ভালোভাবে শিখাইতেছে, কিন্তু যে সাপোর্ট নেই, সে সে ভালো না। আপনি একটা জায়গায় আটকে গেছেন, ঠিকভাবে সাপোর্ট দিতেছেন না, কিন্তু শিখাইতেছে, হয়তো আপনার কোনো কারণে আপনি পারতেছেন না, সবাইকে দিয়ে তো আর সব কাজ হয় না, একটু তো সাপোর্টের প্রয়োজন আছে। তো সাপোর্ট ঠিকভাবে মানে পাচ্ছেন না। একটা কাজ শিখলেন,
কোনো একটা জায়গায় সমস্যা হইতেছে, মোটামুটি ভালো লেভেলের সমস্যা, সাপোর্ট ঠিকভাবে পাইতেছেন না, এই জায়গায় একটা শুরুতে বাধা সৃষ্টি হয়ে গেল। আবার আপনি এক জায়গায় কোর্স করলেন, কোর্স ঠিক মতো শেখাইলো না। এই যে ফ্রিল্যান্সিং শুরুতে একটা বাধা সৃষ্টি হয়ে গেল। এখন আসা যাক, আপনি খুব ভালোভাবে কোর্স করলেন, মোটামুটি ভালোই কাজ জানেন। এখন আল্লাহর রহমতে মার্কেট প্লেসে একটা দোকানও দিয়ে ফেলাইছেন, বিভিন্ন মার্কেট প্লেসে, কিন্তু কাজ পাইতেছেন না। দিনের পর দিন গেতেছে কিন্তু কাজ পাইতেছেন না। এই যে এখান থেকে আপনার একটা মন নষ্ট হয়ে যাবে, ডিপ্রেশনে চলে যাবেন। এত এত সুন্দর করে গিগ দিছেন, এত সুন্দর করে গিগ দিছেন, এই গিগ সুন্দর, অনেক সুন্দর, তিনটা কাজ করছে, অনেক সুন্দর গিগ, কাজ নাই, কাজ করে নাই, আপনিও কাজ পাইলেন না, অনেক চেষ্টা করতেছেন কিন্তু কাজ পাইতেছেন, ডিপ্রেশনে চলে গেলেন। এই যে একটা বাধা সৃষ্টি হয়ে গেল। আবার দেখা গেল আপনি 1,000, 2,000, 5,000 মেইল পাঠিয়ে দিয়েছেন ফেসবুকে, মেসেঞ্জারে, ইনস্টাগ্রাম, বিভিন্ন জায়গায় ক্লায়েন্টকে আউট অফ মার্কেট প্লেস মেইল বা মেসেজ পাঠাইছেন, কোনো জায়গায় কোনো রিপ্লাই আসলো না। এই যে এখানে একটা বাধা আসলো। এখন ধরেন আপনি কাজ পাইলেন, কাজ করতেছেন, 2-3টে ক্লায়েন্টের কাজ করলেন, 2-3 মাস হয়ে গেল, 4 মাস হয়ে গেল, কাজ পাইলেন না, ডিপ্রেশনে চলে গেলেন। এখানে একটা বাধা। আর সব থেকে বড় বাধা যেটা আমি মনে করি, এই 2-2.5 বছরে যেটা ফেস করছি আমি, সব থেকে বড় বাধা হচ্ছে সাপোর্টের বিষয়। হ্যাঁ, আপনি যে প্রতিষ্ঠান থেকে শিখবেন, যে অনলাইন অফলাইনে যেখান থেকে পেইড কোর্স করে শিখেন না কেন, তারা আপনাকে সর্বোচ্চ 6 মাস, 3 মাস সাপোর্ট দিল। আপনার কোর্স চলা অবস্থায় সাপোর্ট দিল, আপনি কোর্স চলাকালীন পর বের হয়ে আসলেন, সাপোর্ট পাইলেন না, নাই সাপোর্ট নাই, হতাশ, কাজ পাইতেছেন না, হতাশ, কাজ পাইলেন না, কাজটা জমা দিবেন কিভাবে, জমা দিলেন ইউটিউব দেখে দেখে, খুব পরিশ্রম করে, এখন কাজ পাইতেছেন না। একটা সফল ফ্রিল্যান্সার যারা কাজ করে, তারা একটু আপনাকে টাচ দিলে আপনি কাজটা করতে পারবেন, কিন্তু তারা আপনাকে দিবে না। আপনি একটা মেসেজ টেমপ্লেট লিখছেন, একটা কোর্সে ভর্তি হয়েছেন 100 জন, 100 জনের ভিতরে আপনি কাজ করছেন, একটা কাজ পাইছেন, 1,000টা মেসেজ পাঠায় একটা কাজ পাইছেন। দেখবেন আপনার আরেকটা বন্ধু ওই কোর্সে ভর্তি ছিল, বা ওই কোর্সে অন্য একটা ব্যক্তি, সে 100টা মেসেজ দিয়ে 5টা কাজ পাইছে। ব্যাপার কি, সে 5টা কাজ পাইলো কিন্তু আমি পাইলাম শুধু একটা, আর অনেকেই একটা পাইলো না, কারণ কি, ওই শিখলো আমি শিখলাম, তাহলে কাজ পেলাম না কেন? এখন দেখা গেল যে আপনি ঠিকভাবে টার্গেটেড ক্লায়েন্ট খুঁজে বের করতে পারলেন না। সে সে পারছে, এখানে একটা বাধা সৃষ্টি। সে আপনাকে দেখাইলো না যে এই যে এইভাবে টার্গেট করে এই ক্লায়েন্ট গুলা খুঁজে বের করতে। কিন্তু টিচার কিন্তু ঠিকই শিখাইছে। আবার যে শিক্ষক যেটা শিখাইছে, ওর থেকে আপনি আরেকটু রিসার্চ করে আরেকটু ভালো কিছু জানছেন, সেই জন্য সে ধরেন কাজ একটু ভালো পারতেছে। কিন্তু আপনি শিক্ষক যেটা শিখাইলো সেটা নিয়ে পড়ে থাকলেন, আপনার বন্ধু কাজ পাইলো 5টা, আপনি পেলেন একটা, বা আপনি পাইলেন না, আপনি ওকে বলতে গেলেন যে দেখো তো কি সমস্যা, আমার মেসেজের সমস্যা কিনা, বা তুমি কিভাবে খুঁজতেছো, বলবে না। ও বলবে যে এমনি পাইছি, ওখান থেকে পাইছি, আমার আত্মীয় দিছে, পুরাতন ক্লায়েন্ট, বা উল্টা পাল্টা একটা পাইলো ফেসবুক থেকে, আপনাকে বলে দিল জিমেইল থেকে পাইছে। আপনি সময় নিয়ে জিমেইলে মেসেজ পাঠাইতেছেন আর ও ফেসবুকে
মেসেজ পাঠায় ক্লায়েন্ট নিতেছে, বলবে না। আমার নিজের আত্মীয় স্বজনের ভিতরে অনেকগুলা ফ্রিল্যান্সার আছে, তারা টপ রেটেড ফাইবারে লেভেল 1 সেলার, 2 সেলার অনেক টাকা ইনকাম করে। তাদের কাছ থেকে কোনো সহযোগিতা, কোনো দিক নির্দেশনা পাইনি। এলাকার ভিতরেও কয়েকজন আছে, কাজ জানে, কাজ করে, কিন্তু কেউ বলে না। তেমনি ফ্রিল্যান্সিং সেক্টরটা নিজের আপন ভাই ছাড়া, নিজের রক্তের লোক ছাড়া কেউ আপনার পাশে থাকবে না। আপনার বন্ধু, কলেজের বন্ধু, তাও কিছু না কিছু আপনার কাছ থেকে লুকাবে। এই যে ধীরে 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 এখানে একটা ডিপ্রেশনে চলে যাবেন, বাধা আসবে ফ্রিল্যান্সিং এ। তবে যদি লেগে থাকেন, কোনো এক সময় আপনি সেই ভুলগুলো আপনি নিজেই বুঝতে পারবেন যে এখানে আমার ভুল আছে, এখানে আমার ভুলটা ছিল। আমি যদি 1 বছর বা 2 মাস আগে এই ভুলগুলো যদি সংশোধন করতাম, তাহলে সমস্যা হতো না। তাহলে আর আমার এই সমস্যাগুলো হতো না, আমি কাজ পাইতাম। লেগে থাকলে আপনি পাবেন, বুঝতে পারবেন। লেগে থাকলে আপনি বুঝতে পারবেন। তবে যে বললাম না, যা যাদের ব্যাকআপ নাই বা একটা জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং এ সময় দিচ্ছে, তারা খুব অল্পতেই ফ্রিল্যান্সিং সেক্টর থেকে ঝরে পড়ে, ডিপ্রেশনে চলে যায়। কাজ শিখছে, সে অনেক কষ্ট করে কাজ শিখছে, জবের পাশাপাশি অনেক কষ্ট করে কাজ শিখছে, কিন্তু কাজ পাইতেছে না। দুইটা একটা কাজ পাইছে, কিন্তু আর পাইতেছে না, কোনো সাপোর্ট পাইতেছে না, ভালো পরামর্শ দেওয়ার কেউ নেই। তারা এই ফ্রিল্যান্সিং সেক্টরে টিকে থাকতে পারবে না। আর যদি টিকে থাকেও, অনেক সময় লাগবে, নিজের ভুলগুলো নিজেকে ধরতে হবে, অনেক রিসার্চ করতে হবে। তাহলে আমরা মোটামুটি জানলাম যে ফ্রিল্যান্সিং এ কি কি বাধা আসতে পারে। আরেকটি বাধা, যেটা আমি নিজেও কয়েকবার শুরুতে ফেস করছি, যেমন আপনি যেই কোর্সে ভর্তি হন না কেন, যার সাথেই আলোচনা করতে যান না কেন, যারা জানে মোটামুটি ফ্রিল্যান্সিং বা কাজ ভালো জানে, কাজ করতেছে, তারা আপনাকে ওই বড়শির টোপ যেমন বানায় না, তেমন টোপ বানাবে। যেমন আমি একটা অনলাইনে মানে পেইড ক্লাসে ভর্তি হয়েছিলাম। ওখানে আমার যে সাপোর্ট মেন্টর ছিল, খুব ভালো সাপোর্ট দিত, খুব ভালো সম্পর্ক। কিন্তু আমি তো জানি না যে সে আমার এত বড় ক্ষতি করবে। সে করলো কি, কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করে, এটা তো আমি মোটামুটি জানি, আরো ভালোভাবে শিখাইলো। শিখাই এইভাবে ওই আমাদের ওই গ্রুপ থেকে, মানে ওই যে মানে গ্রুপটা ছিল 400-500 জন যে ভর্তি হয়েছিলাম, সেখান থেকে যাদের সাথে, যারা খুবই অভাবে আছে, ওই ইয়ের সাথে যোগাযোগ করছে, সাপোর্ট ভেন্ডরের সাথে, যে ভাই এই সমস্যা, তাড়াতাড়ি ইনকাম করতে হবে, এদেরকে টুপ বানাইছে। টুপ বানাই লিড কালেক্ট করেছে। লিড মানে হচ্ছে ওই যে আউট অফ মার্কেট প্লেসে যেমন ক্লায়েন্টকে খুঁজে বাইর করে মেসেজ দেয়, ওটা ওগুলো হলো লিড। একটা শিটে সাজায় ক্লায়েন্টের ইনফরমেশন সাজাইছে। এভাবে 10-15 জন আমরা ছিলাম, যারা খুবই মানে অভাবে আছিলাম, ইনকাম করাই লাগবে, তাড়াতাড়ি ইনকাম দরকার। কান্নাকাটি করে বলছি, অনেক রিকোয়েস্ট করে বলছে অনেকেই। তাদেরকে আলাদা আলাদা শিটে লিড কালেক্ট করাইছে, যেমন ইউটিউব ভিডিও, গুগল অ্যাডস, অন্য অন্য সার্ভিসের জন্য লিড কালেক্ট করেছে। করায় এই বাটপার বলছে যে আমি এগুলা চেক দিব, আমি এগুলা চেক দিব, চেক দিয়ে দেখবো যে তোমরা যে লিড গুলা কালেক্ট করছো সেগুলা ঠিক আছে কিনা। তো এইভাবে আমাদের 1 সপ্তাহ সময় দিছে। 1 সপ্তাহ ধরে লিড কালেক্ট করি। বলছে যে এই সপ্তাহ শুধু লিড কালেক্ট করবা, আর এর পরের সপ্তাহ শুধু অ্যাসাইনমেন্ট দিবা।
তা আমরা তো খুশি মনে লিড ক্যারেক্ট করতেছি যে ভালো একটা মানুষ পাইছি, দিক দিক নির্দেশনা গুলো ভালোভাবে দিতেছে। তো আমরা খুশি মনে লিড কালেক্ট করতে থাকলাম। আর এইবার পাই করছে কি, আমরা যে প্রতিদিন শীটের লিড গুলো জমা করি, এ আর ওর বন্ধু আর একটা ওর ওয়াইফ, এগুলার নিয়ে লিড গুলা চেক দিছে যে কোনগুলা খুব বেশি ইম্পর্টেন্ট, ভালো টার্গেটেড ক্লায়েন্ট, সেগুলাকে ও আলাদা করছে। আলাদা করে প্রতিদিন ধরেন 10টা 20টা করে লিড কালেক্ট করি বা 30টায়, ওই 30টার ভিতরে ধরেন 5টা লিড একদম একদম টার্গেটেড বায়ার ক্লায়েন্ট, ওদেরকে মেসেজ দিলে রিপ্লাই করতেই পারে, বা ওই ক্লায়েন্টের সার্ভিস একটা প্রয়োজন, যেহেতু সাপোর্ট মেন্টর মোটামুটি ভালোই জানে, বা অনেকেই কাজ করছে ফ্রিল্যান্সার, তারা খুব ভালোই জানে। ক্লায়েন্ট প্রোফাইল দেখলে চিনে ফেলবো, ইউটিউব ফেসবুক আইডি দেখলে চিনে ফেলবো যে এর কাজটা প্রয়োজন। তো ওনাই করছে কি, এগুলাকে আলাদা করছে, মানে টার্গেট রেট গুলা আলাদা করছে, মানে কপি করে ও অন্য একটা শিটে নিয়ে ওই ওই মানে মেসেজ দিত। আমরা 1 সপ্তাহ ধরে ক্লায়েন্টকে মেসেজ দিই, আর এর আগে ও দিয়ে কাজ নিয়ে ফেলতো। এইভাবে দেখতে দেখতে একদিন হুট করে মুখ ফসকে বলে ফেলছিল যে এই ভাইয়ের একটা লিড থেকে একটা ক্লায়েন্ট পাইছি, মানে মুখ ফসকে বলে ফেলছে। তো ওই যে ওই দিন থেকে আস্তে আস্তে লোকগুলা লিড কালেক্ট করা বন্ধ করলো। যারা চালাক তারা বন্ধই করছে, আর যারা অন্ধবিশ্বাস করছে তারা তো করতে আছে। এইভাবে করতে করতে তো নতুন অবস্থায় সঠিক ঠিকভাবে মেসেজ টেমপ্লেটও বুঝি না কিভাবে দিব, কিভাবে ক্লায়েন্টদের এসএমএস দিব। তো ও যে মেসেজ টেমপ্লেট দিত, ওইটা এখন বুঝি যে ভাই ওইটা দিয়ে বাইরের দেশের তো দূরের কথা, বাংলাদেশের লোক আপনাকে কাজ দিবে না। ও যে মেসেজ টেমপ্লেটটা দিছিল, বাংলাদেশের লোক কাজ দিব না। আর ও যে ক্লায়েন্টকে, একই ক্লায়েন্টের কাছে মেসেজ পাঠাইছে, ওকে কাজ দিয়ে দিছে। তো যে এখানে সব থেকে একটা বাধা আসে, অনেকেই এখান থেকে ঝরে পড়ে যায়, অনেকেই বেশিরভাগই এরকম। দেখা গেল আপনার 6 মাস 7 মাস 1 বছর 2 বছর ধরে টুকটাক লাগে আছেন, কাজ পাইতেছেন না, শেষ, আপনি চলে গেছেন। আরো এরকম কিছু বাটপারের ধান্দায় পড়লে তো মনে করেন সময় নষ্ট। আর নিজে নিজে যখন করতে যাবেন, তখন আপনি হয়তো দেরি হবে। যেমন আমার একটা টিচার, এটা হচ্ছে শামীম, হয়তো আপনি চিনেন। শামীম বস একটা কথা বলছিল, যদি একা যাও তাহলে তুমি দ্রুত গতিতে যেতে পারবা, আর যদি একসঙ্গে যাও তাহলে বহু দূর যেতে পারবা। এখন কথাটা মানে হচ্ছে, যদি আপনি একা একা কাজ করেন, কাজ করতে পারবেন কিন্তু বেশি দূর আগাইতে পারবেন না, আর আগাইলেও আপনার সময় লাগবে। আর যদি বিশ্বাস্ত মানুষ নিয়ে, পরিচিত মানুষ, বিশ্বাসঘাতকতা করবে না, এরকম কাউকে নিয়ে যদি আগান, তাহলে একটু দেরি হলেও আপনি অনেক দূর পর্যন্ত পর্যন্ত যাইতে পারবেন। এই যে যেমন ধরেন 1 নাম্বার পেজে যাই ফাইবারে, 1 নাম্বারই তো আছে, দেখছেন? নতুন স্যালাদের সামনে আনছে 1 নাম্বার পেজে। ও আচ্ছা, এখানে তো আমরা আবার সিলেক্ট করে দিছি। এই যে যেমন ধরেন এই যে এটা, তারপরে যে ইভানেরটা যেটা দেখলাম এটা করে গেল। আচ্ছা, ধরি এই যে এটাই 485টা কাজ করছে। এগুলা বেশিরভাগ ক্ষেত্রেই একা একা কাজগুলা করতে পারে না। হয়তো নিজের নিজের অ্যাকাউন্ট, লোক আছে কাজ করতেছে, হয়তো কোম্পানি দিয়ে ফেলছে, এবারে তাদের দিয়ে কাজ করাই নিতেছে, বা কয়েকজন গ্রুপ করে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে ওখানে কাজ করতেছে।
এই যে এরকম ভাবে আবার অনেকে আছে যে এই যে লেভেল ওয়ান স্যালারি একাই একাই কাজ করে, প্রয়োজন পড়লে চেনা জানা দুইজনকে দিয়ে কাজ করায়, বা এমন একটা দল তৈরি করলো যে যেখানে মার্কেটিং করতেছে দুই একজন কাজ করতেছে, লিড কালেক্ট করতেছে। এই যে এইভাবে অনেক দূর পর্যন্ত আগানো যাবে আর কি। তো এই যে এগুলো বাধা আসবে, অনেকে অনেক রকম আশা দিবে কিন্তু শেষ পর্যায়ে কেউ পাশে থাকবে না। তারপর আরেকটি বিষয়, 10 নম্বর, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ইনভেস্টের কোনো দরকার আছে কিনা। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অবশ্যই ইনভেস্টের দরকার আছে, আবার নাইও, মানে দুইটাই। ইনভেস্ট যেমন আপওয়ার্কে কানেক্ট কানেকশন বা কানেক্ট কিনা যায়, কিনে টাকা দিয়ে কিনে ক্লায়েন্টদের কাছে বিট করে, বা ওই কানেক্ট ব্যবহার করে ক্লায়েন্টের কাছে পৌঁছানো যায়। এখন নতুন অবস্থায় তো এগুলো বুঝবেন না। আবার যেমন ফাইবারে, এই যে এর দেখেন, রিভিউ দেখেন, 4.5, ধরেন আমরা এটাতেই যাই, এর দেখেন কতগুলো রিভিউ আছে, দেন 609টা কাজ করছে, কতগুলো রিভিউ আছে, যে রিভিউ 5 স্টার রিভিউ দিছে, 2 মাসে এই কাজ করেছে। এখানে অনেক ভাবে ফেক ভাবে রিভিউ নেওয়া যায়, ফাইবার বুঝতে পারবে না। এখানে ইনভেস্ট করতে হবে। আপনি ধরেন যদি $100 ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে 30% আপনার টাকা জলে ফেলাই দেওয়া লাগবে। 30%, ধরেন আপনি আপনার এই নিয়ে বেসিকে দিচ্ছেন $10, আপনি এখন ইনভেস্ট করবেন 10,000 টাকা, সেই ক্ষেত্রে $10 রিভিউ কতটা মূল্যায়ন হয় না, মিনিমাম $50, $20 রিভিউ নিলে দ্রুত আগানো যায়। ধরেন 10,000 টাকা যদি আপনি ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে আপনার কাছে আসবে হচ্ছে, মানে ইনভেস্ট বলতে এখানে এই যে যেগুলো রিভিউ কিনলে, রিভিউ বায়ার বায়ার মানে অ্যাকাউন্ট থেকে কাটবে হইলো মানে 10%। এই যে এটা বায়ার, এই যে ধরেন $100 কাজ করাইছে একে দিয়ে, ওখান থেকে কাটলো $10, ক্লায়েন্টের কাছ থেকে কাটলো $10। আর আপনি ধরেন $100 কাজ করলেন, এখানে $100 থেকে $20 ফাইবার কাটে আপনাকে মানে $80 দিবে। সেক্ষেত্রে আপনি যখন ইনভেস্ট করতে যাবেন, যারা এগুলা রিভিউ সেল করে, তারা তো মনে করেন লস দিয়ে সেল করবো না, তারা লাভ করবো। সেই ক্ষেত্রে আপনি 10,000 টাকা ইনভেস্ট করলে আপনার কাছে ধরেন 4,000 টাকা আসবে, 3,000 টাকা আসবে, বা 5,000 টাকায় আসলো। আর 5,000 টাকা মানে ওই যে রিভিউ কিনলেন, ফেক রিভিউ অ্যাকাউন্টে শো করার জন্য, এটাই। এইভাবে ইনভেস্ট করা যায়। আর যদি ইনভেস্ট যদি না করতে চান, ধরেন আপনি আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট নিয়ে আসলেন এসএমএস যে তাদের ফেসবুক টেসবুক থেকে কাজ সে করাবে আপনাকে দিয়ে। আপনি ওকে বললেন যে আমার নতুন একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, আপনি এসে আমাকে এখানে অর্ডার দেন। তো সেখানেও অর্ডার দিল, কিছু পার্সেন্ট ফাইবার খেলো, সমস্যা নাই। তো আপনি এখানে মার্কেট প্লেসে একটা ভালো লেভেলের ফিডব্যাক পাইলেন, ধীরে ধীরে আপনার গিগ গুলো র্যাঙ্ক করলো, অটোমেটিক কাজ আসতে থাকবে। এইভাবে আগানো যায়। তবে ইনভেস্ট করলে ওই রিভিউর ক্ষেত্রে কানেক্ট কেনার ক্ষেত্রে ইনভেস্ট করা লাগে। আবার আপনার মানে নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি করার জন্য ইনভেস্ট করা লাগে, পোর্টফোলিও ওয়েবসাইট, ক্লায়েন্টকে দেখাইলে বিশ্বস্ত মনে হয়, ক্লায়েন্টকে করাইলে বিশ্বস্ত মনে হয়। এই যে সেই ক্ষেত্রে ইনভেস্টের প্রয়োজন আছে। আর 11 নম্বর কথা হইলো যে আমি যে এত বক বক করলাম, কত কথা বললাম, আমি কি করি, আমার কতটুকু আইডিয়া আছে ফিনান্সিং, আমি এগুলো কথা জানলাম কোথা থেকে। তো সত্যি কথা বলতে আমি 2.5 বছর ধরে এই সেক্টরে আছি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি শুরুতে ইউটিউব দেখে ভিডিও দেখতাম,
অনেক মানে মেন্টরের ভিডিও দেখতাম, জামাল স্যার, গুলজার স্যার, আরো অনেক অনেক আছে। তো এইভাবে বিভিন্ন ফেসবুক অ্যাড অ্যাড আসতো, তখন নতুন অবস্থায় সাপোর্ট দেওয়ার কেউ নাই, কিছুই বুঝি না। তো ওগুলো অ্যাড দেখে ভর্তি হইতাম, 2 দিন ক্লাস নিত, 3 দিন নিত না। এইভাবে 6 মাস, 4 মাস কেটে গেল। কোন রকম অন্য অন্য কি শিখাইলো, যেগুলো মার্কেটে কাজ নাই, আউট অফ মার্কেট প্লেসে কাজ পাওয়া যায় না, এইভাবেই ঘুরতে 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 লাস্টে গুগল অ্যাডস এর ভিডিও দেখলাম, ইউটিউব ভিডিও দেখলাম, ওয়ার্ডপ্রেস ডিজাইনের ভিডিও। এগুলো সবকিছু দেখে দেখে আমার কাছে মনে হলো যে আমি ডিজিটাল মার্কেটিং আমি ঠিকভাবে করতে পারবো। তো অনেক জায়গায় মানে প্রতারিত হলাম। তারপর একটা জায়গায় ওই মানে অনলাইনে কোর্স করলাম। মেন্টরটা হচ্ছে ফরদ ভাই, বগুড়া থাকে, রংপুর। তো ভালোভাবে শিখাইছে, মোটামুটি ভালোই শিখাইছে। তো সেখানে একজন সাপোর্ট মেন্টর ছিল, সে আমাকে 6 মাস মিথ্যা আশা দিয়ে মানে আমার সময় লস করছে, যে এভাবে লিড কালেক্ট করায় বিভিন্ন ভাবে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায়, মানে মানে রিভিউ দিবে সে আমাকে, ফেক মানে রিভিউ কিনে দিবে কিছু টাকা দিয়ে। তো অনেকদিন তার কাজই করতাম আর কি। সে ফাইবারে কাজ পাইতো, আবহাওয়ার থেকে কাজ নিয়ে আসতো, নিয়ে এসে আমার বলতো যে এটা এটা করো। তো আমি ওটা এটা করে দিতাম। দেখা গেল যে ও করলো 10,000 টাকা, আমাকে 50 টাকা, এই যে এরকম ভাবে দিত। তো লাস্টে এক সময় যখন বুঝতে পারলাম যে এখানে থেকে লাভ হবে না, তখন আমি ওখান থেকে চলে আসলাম। তারপর নিজের টিম বানাইলাম, সবাই একসাথে কাজ করবো বলে। সেখানেও প্রতারিত হইলাম। সবাই মিলে একসাথে মার্কেটিং করি, দেখা গেলো একজন কাজ পাইলো, কিন্তু গ্রুপে বলে না, তার মনে সে করতে থাকে। এই যে এইভাবে ধোঁকা খেলাম। তবে লাস্টে এরকম করতে করতে নিজেই ইউটিউবে সিওর অনেক কাজ করছি। ফাইবারে মোটামুটি রিভিউ আছে, কাজ করতেছি টুকটাক। মার্কেট প্লেসে বাইরে থেকে অনেক কাজ করতেছি, যেগুলা ফাইবারে যখন লেভেল 2 সেলার, 1 সেলারে যাইতে পারবো, তখন আমি আপনাদের মাঝে আমার কাজগুলো আমি তুলে ধরবো। তারপরেও টুকটাক ভাবে ধরবো, কিন্তু আমি চাই না যে এত অল্প ভাবে আমি আপনাদের মাঝে আমার কাজগুলো দেখাই। কারণ যারা আমার থেকে ভালো লেভেলে আছে তারা অনেকেই অনেক কথা বলবে। আমি চাই আমি ভালো কিছু করে তারপরেই দেখাই। আর আমার যতটুকু সম্ভব আপনাদের উপকার করার, যত সমস্যার ভিতরে পড়ছিলাম, কিভাবে কাজ পাবেন, কোথা থেকে কাজ পাবেন, কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করবেন, কিভাবে মেসেজ দিবেন, পোর্টফোলিও, আমি আপনাদের সবগুলা দিয়ে সহযোগিতা করব। শুরু থেকে শেষ পর্যন্ত যে আমার ভিডিওগুলো আপনারা দেখলেন, তাদের অনেক ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও গুলো সহজে আপনারা দেখতে পারেন। হয়তো আমার কথাগুলো একটু এলোমেলো হতে পারে, মনে কিছু করবেন না, কারণ নতুন অবস্থায় যতটুকু পারছি চেষ্টা করছি। তো আজকে এই এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।